আজকে প্রায়োরিটি স্যাক্রিফাইসের প্রথম এপিসোড। এটা আসলে বাবুল রশিয়ারই একটা এক্সটেন্ডেড ভার্সন। তো যারা আসলে আমার আগের পডকাস্টগুলো দেখছেন তারা তো বাবুল রশিয়া সম্পর্কে জানেন। তো প্রায়োরিটি স্যাক্রিফাইসে আজকে প্রথম যে এপিসোডটা করতে চাচ্ছিলাম, সেইখানে আমার মনে হলো যে মিউজিক নিয়ে আগে অনেকবার করছি, কিন্তু সেগুলো ছিল মোটামুটি রক মিউজিক। তো আমার ছোটবেলায় যখন আমি মিউজিকে আগ্রহী হলাম, তখন আমার হচ্ছে মিউজিক ভালো লাগার ক্ষেত্রে প্রধান ক্রাইটেরিয়া ছিল সুর, এরপর হচ্ছে মিউজিক কম্পোজিশন, এরপরে আসতো লিরিক। কিন্তু যখন থেকে আমি কবি সুমনের গান শোনা শুরু করলাম, তখন থেকে দেখলাম যে আসলে শুধুমাত্র লিরিকের জন্য গান ভালো লাগা যায়, সেটা সুর বা মিউজিক্যাল কম্পোজিশন যদি কম্প্রোমাইজড হয়েও থাকে। তো কবি সুমনকে নিয়ে যেহেতু সেই ছোটবেলা থেকেই ফ্যাসিনেটেড, আমার সাথে ফরচুনেটলি 2018 সালে পরিচয় হয় ফুয়াদ ভাইয়ের সাথে। ফুয়াদ ভাইয়ের সাথে আমি এর আগে অনেকগুলো শো করছি, কিন্তু সেগুলো মোস্টলি হয় ক্রিকেট অথবা ওনার ট্রাভেল এইসব নিয়ে। কিন্তু এর মধ্যে আমরা জানতে পারলাম যে তার সাথে কবি সুমনের সরাসরি পরিচয় আসছে, এবং কবি সুমন বাংলাদেশে লাস্ট যে 3টা শো করছে, 3টারই উনি অর্গানাইজার ছিল, অন্যতম অর্গানাইজার। তো সেই জন্য মনে হলো যে কবি সুমনকে নিয়ে যদি কখনো শো করতে চাই, তাহলে সেটার জন্য ফুয়াদ ভাই খুব ভালো একজন রিসোর্স। তো সেই জন্য ফুয়াদ ভাই আজকে অনেক প্রস্তুতি নিয়ে আসছে। সেরকম নিতে পারি নাই। হ্যাঁ, আপনি সময় দেন নাই বেশি। নর্মালি যেটা হয়েছে, এর আগে যখন আমি বিভিন্ন মিউজিক্যাল শো করছি বা কোনো বিখ্যাত মানুষকে নিয়ে করছি, তারা কেউ আসলে সরাসরি তার সাথে পরিচিত না। তো আপনার সাথে তো কবি সুমনের সরাসরি পরিচয় আছে, আপনি উনি বাই নেমে চিনেন। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমি জেমসকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে যখন শো করার সময় কাউকে কোনো প্রশ্ন করি, সে তো তার মতো একদম বলে গেছে, কোনো তার দায়ের বোধ কিছু ছিল না। তো কবি সুমনকে যেহেতু আপনি সরাসরি চিনেন, আপনাকে কোনো ওনার ব্যাপারে ক্রিটিক্যাল প্রশ্ন করলে আপনি কি সেটা পাস করে যাবেন, নাকি আপনি এক্ষেত্রে নির্মোহভাবে অ্যান্সার দিতে পারবেন? না, আমার কাছ থেকে আপনি নির্মোহ অ্যান্সার পাবেন না। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি। অন্য কাউকে আনতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নির্মোহ অ্যান্সারের প্রয়োজন নাই। তো প্রথমে যেটা আমি শুরুতে বলতেছিলাম যে কবি সুমনের গান শুনতে ভালো লাগে মূলত লিরিকের কারণে, ওনার সুর বা মিউজিক্যাল কম্পোজিশন সেকেন্ডারি। তো এইটা কি মানে অন্যদের ক্ষেত্রেও সত্য? মানে হচ্ছে যে আপনি যখন শুনেন, তখনও কি আপনি ওনার লিরিককেই বেশি গুরুত্ব দেন, নাকি আপনি মনে করেন যে ওনার যে সুর বা মিউজিক্যাল কম্পোজিশন এইটাও আসলে কিছুটা করা হয়েছে, মানে লিরিকের কারণে কিছুটা আন্ডাররেটেড, মানে ওনার লিরিক বাদ দিয়েও স্ট্যান্ড অ্যালোন ওনার সুর বা কম্পোজিশন গুরুত্ব দাবি রাখে? এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। থ্যাংক ইউ ভাইয়া। যেটা বললেন যে আপনার লিরিক, আমার মনে হয় যে বাংলা ভাষায় যারা আসলে গান লিখেছেন, তো কবির সুমনের থেকে ভালো মতো অথবা ভালোভাবে কেউ গান লিখতে পারেননি, যেটা আসলে আমার মনের ভাবনাকে আসলে প্রকাশ করতে পারে। ইভেন আমি ওনাকে আমি যদি বলি যে বাংলা ভাষায় সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি আপনি নাম বলেন, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসে। আমার মনে হয় যে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও গান লেখার দিক থেকে জিনিয়াস, এটা আমার কাছে মনে হয়েছে। এখন কম্পোজিশন অথবা অন্য যেসব জিনিসপত্রের কথা বললেন, এটার ক্ষেত্রে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি। উনি প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন এবং এই এক্সপেরিমেন্টেশনটা হয়তো অনেকে খালি চোখে বুঝতে পারে না, কিন্তু আসলে যারা ওনার একনিষ্ঠ ভক্ত এবং অনেক গান শুনেছেন, তাদের কাছ থেকে এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। সো ইউ আর লাকি যে আপনি আমাকে পেয়েছেন। আচ্ছা, সেটা কেন বললাম? সুমন কিন্তু 1985 সালে যখন আসলে প্রথম একটা ব্যান্ড তৈরি করেন এবং ওনার একটা গ্রুপ ছিল, সো উনি গান লেখা শুরু করলেন, সবাই মিলে একসাথে বাজাতেন। তো সেই গ্রুপটা উনি আর কন্টিনিউ করতে পারেননি, কারণ ওনার কাছে মনে হয়েছিল যে উনি আসলে যেই ধরনের গান গাচ্ছেন, এই গানগুলো আসলে সোলো পারফর্ম করলেই বেটার হবে। তো উনি কিন্তু আসলে সোলো পারফর্মার হিসাবেই 1992-তে তোমাকে চাইটা অ্যালবামটা বের করলেন। এরপরে বের করার পরে যতই আসলে সময় গড়িয়েছে এবং বছর গড়িয়েছে, উনি কিন্তু একের পর এক এক্সপেরিমেন্টেশন করে গেছেন। তো প্রথমত হচ্ছে যে ওনার যে গান, আপনি জানেন যে হয়তো শুধু উনি গিটার দিয়েই বাজান, এখানে হয়তো কিছু কিবোর্ডস এবং পিয়ানো থাকে। তো এইটা আসলে কালক্রমে উনি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। সো একটা মজার ব্যাপার বলি আপনাকে, যে ওনার একটা অ্যালবাম আছে। আচ্ছা, তো সুমনের কথা শুনলেই কিন্তু অনেকেরই মাথায় আসবে যে গিটার বাজায় একটা লোক গান গাচ্ছে। তো ওনার এক্সপেরিমেন্টেশনটা আসলে অনেক লেভেলে। সো উনি ওনার একটা নিষিদ্ধ ইস্তেহার নামে একটা অ্যালবাম আছে। এই অ্যালবামের সবগুলো গান যদি খুব মন দিয়ে কেউ শোনে,
তাহলে আপনি দেখতে পারবেন যে উনি কোনো গানেই উনি গিটার ব্যবহার করেননি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আপনার ওনার হচ্ছে একটা রিচিং আউট নামে একটা ইংরেজি অ্যালবাম আছে, এবং এই অ্যালবামটাতে উনি কোথাও গিটার ছাড়া অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করেননি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন উনি করেছেন। পাগলা সানাই নামে ওনার একটা অ্যালবাম আছে, এই অ্যালবামের বিভিন্ন গানের ব্যাকগ্রাউন্ডে উনি সানাই ইউজ করেছেন। তারপরে আপনি হচ্ছে আমি যদি একটু মোটা দাগে বলি, তাহলে তো একজন এই মিউজিকের জিনিসগুলো আসলে ভেঙে ভেঙে করে। কেউ হচ্ছে গান লেখে, কেউ হচ্ছে সুর করে, কেউ হচ্ছে গায়, আর এটা হচ্ছে প্রেজেন্ট করে। তো উনি তো একাধারে এই চারটাই সবসময় করে গিয়েছেন। এবং ওনার একটা অ্যালবাম আছে, সেই অ্যালবামে ওনার একটা গান আছে, বুকের ভেতর বৃষ্টি পড়ে। তো এই গানটা হচ্ছে বাংলা আধুনিক গানের সবচেয়ে বড় ট্র্যাক, মানে এত বড় সময় ধরে আপনার এই গানটা হয়েছে, এটা আর অন্য কোনো গানে আমার জানা মতে নেই। আবার সেই সেম অ্যালবামেই উনি বাংলার সবচেয়ে ছোট গানটা লিখেছেন, এটা হচ্ছে 4 লাইনের গান। গানটা হচ্ছে এরকম যে, হয়তো দেখেছো 4-5 ফোঁটা জলে, 4 সেকেন্ডে চড়ুই পাখির স্নান, আমিও এখন সেই পাখিটার দলে, শুনিয়ে দিলাম 4 লাইনের গান। এটা 20 সেকেন্ডের গান। তো এরকম অনেক রকমের উনি এক্সপেরিমেন্ট করে গিয়েছেন আসলে। সো আমি ওনার এই এক্সপেরিমেন্টগুলোর খুব ভক্ত। আচ্ছা, আপনার এখানে শুরুতে আপনি অনেকগুলো পয়েন্ট বলছেন, সেগুলো একটা একটা করে আসবো। তো প্রথমে আমি ওই জায়গাটা বলি যে, আপনি যে গানটার কথা বললেন সবচেয়ে লম্বা ট্র্যাক, ওটা আসলে কতক্ষণের? যেমন আর্টসেলের একটা অনিকেত তন্তর গান আছে, ওটা তো 16 মিনিটের বেশি। আচ্ছা, এটা আমি একদম অ্যাবসলিউটলি এখন বলতে পারছি না, আসলে আমার মাথায় নেই আসলে। আচ্ছা, দ্বিতীয় যেটা আমার জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে আপনি এক্সপেরিমেন্টের যে কথাটা বললেন, এটা তো যারা আসলে গান করে, এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আসলে এক্সপেরিমেন্ট করে। যেমন নচিকেতা যখন বিভিন্ন ইন্টারভিউতে সুমনের চাইতে সে অনেক আগানো এই ধরনের কিছু দাবি করেন, তখন সে বলে সে একসাথে মনে হয় অনেকগুলা ইনস্ট্রুমেন্ট নিয়ে করছে, এত ইনস্ট্রুমেন্ট নিয়ে কেউ কখনো গান করে নাই। তখন কেউ বলছে সুমন একটা গিটার নিয়ে কি করে, এটা গান হলেও কিনা, এই ধরনের বিভিন্ন কথাবার্তা সে বলছে। তো ওইটা তো একজনের এক্সপেরিমেন্ট যে সে এতগুলা ইনস্ট্রুমেন্ট নিয়ে গান করতেছে। সো আমি বলতেছি হচ্ছে লিসেনার পার্সপেক্টিভ থেকে, লিসেনার যদি এটা না জানে যে এইটাতে সে কোনো কিবোর্ড ব্যবহার করে নাই, বা এইটাতে সে শুধু গিটারই ব্যবহার করছে, তো সে তো বেসিক্যালি আউটপুট দেখেই ডিসিশন নেবে। মানে এটা ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে না হয়েছে, এটা তো কমপ্লিটলি যে ক্রিয়েট করতেছে তার ব্যাপার। তো সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট করাটাই কি সার্থকতা? না, আমার কাছে ওভারঅল কম্পোজিশনটাই ভালো লাগে আর কি। সো ওভারঅল কম্পোজিশনটাই ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে যে ঠিক যেখানে আসলে যতটুকু দরকার উনি সবসময় গানগুলোতে ততটুকুই ব্যবহার করেছেন, এবং পরিমিতি বোধটাও আছে। আমাদের একটা সমস্যা হলো, এখানে আমি একটু বলে রাখি, সেটা হলো যে ওনার যেসব এখন তো আসলে সিডি ডিভিডি এগুলো কোথাও পাওয়া যায় না। তো ওনার হচ্ছে 1992 সাল থেকে যে ক্যাসেট প্লেয়ারে যেই রেকর্ডিংগুলো, সেগুলো যখন আলটিমেটলি ইউটিউবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়, সেগুলোর আসলে কোয়ালিটিটা সবসময় একদম আপ টু দ্য মার্ক থাকে না। তো আপনি যদি HMV থেকে বের হওয়া ওনার যে পাবলিকেশন ছিল, সেখান থেকে যদি আপনি অরিজিনাল রেকর্ডগুলো শোনেন, ইটস ফ্যান্টাস্টিক। আমার কাছে সবসময় মনে হচ্ছে ঠিক যতটুকু দরকার ততটুকুই উনি করেছেন। ওকে, পাগলা সানাই অ্যালবামটা শুনলে তো আমার অনেক গান আছে যে মানে একেবারে কান্না পেয়ে যায়। জাস্ট নাথিং, জাস্ট মিউজিক্যাল কম্পোজিশনের জন্য, যে ব্যাকগ্রাউন্ডে সানাই বাজছে। সো একটা গান আছে বোকা মেয়ে নামে, যে তোর বুঝি ভেঙে গেছে মাথা নাড়া বুড়ো, ভেঙে গেছে পুতুল খেলার সংসার, চুপ কর বোকা মেয়ে কাঁদিস না আর। সো একটা মানে মেয়ের লাইফের নিয়ে বলছে, আর ব্যাকগ্রাউন্ডে আপনার সানাই বাজছে। এত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। সো আপনি যদি কোনো রাতের বেলা খুব মন দিয়ে শোনেন, ইউ উইল ফিল লাইক ক্রাইং, ইট উইল মেক ইউ স্যাড উইদাউট এনি কনটেক্সট। ওকে, আপনি শুরুতে যে স্টেটমেন্টটা দিচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতেও আপনি তাকে লিরিক লেখার দিক থেকে আগানো রাখবেন। তো প্রথম কথা হচ্ছে যে দুইজন যেহেতু দুই সময়ের মানুষ, এবং দুইজনের গানের ধরন যেহেতু আলাদা, সেক্ষেত্রে আপনি এই যে এটা করলেন, এই যে তাকে আপনি তার চাইতে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, এইটা আসলে কি অনেকটা এই কি বলে টেন্ডুলকার এবং মেসির মধ্যে কে বেশি ভালো প্লেয়ার ওইরকম হয়ে গেল না, নাকি আপনি এটার মধ্যে কোনো সিম্পলাইজেশন পান? আচ্ছা, সো জিনিসটা হচ্ছে যে আপনি যদি আসলে রবীন্দ্রনাথের গান যদি শোনেন, তাহলে আপনি একটু দেখতে পারবেন যে এর ভিতরেই বেশিরভাগই হচ্ছে আপনার প্রেম, পূজা, পার্বণের গান।
এবং একটু কন্ট্রোভার্সিয়াল হয়তো শোনাতে পারে, কিন্তু আপনি একটু যদি দেখেন যে কোনো ছেলে যদি আসলে রবীন্দ্রসঙ্গীত গায় তাহলে আপনার একটু মেলিটন চলে আসে, আমার কাছে এটা মনে হয়েছে কি। আপনি যদি একটু পেছনের দিকে তাকিয়ে দেখেন যে অনেক রবীন্দ্রসঙ্গীত গায়ক কোনো ছেলের গলায় রবীন্দ্রসঙ্গীত বাজছে, কিছু কিছু ক্ষেত্রে আসলে ঠিক এটা ম্যানলি লাগে না আর কি। সো সুমনের এই গানগুলোতে আসলে সবকিছুই আমি খুঁজে পাই, জীবনের সবকিছুই খুঁজে পাই। সো ধরেন খুব মন খারাপ করা বিকালের ডেফিনেশনটা কি? সো উনি বলেছেন যে মন খারাপ করা বিকেল মানেই মেঘ করেছে, দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। সো জাস্ট আপনার একটা মেঘ করে আসছে, বাইরে কোথাও একটা বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে মন খারাপ করা একটা বিকালের ডেফিনিশন। সো আমি রিলেট করতে পারি সুমনের সাথে, আমি রবীন্দ্রনাথের সাথেও যে রিলেট করতে পারি না তা না, কিন্তু আমি যেই লেভেলে আমি রিলেট করতে পারি, আপনি এই পুরো কনভারসেশনেই যদি অনেক কিছুই বলেন, আমি শুধুমাত্র সুমনের গানের কথা দিয়ে আমি রেসপন্স দিয়ে যেতে পারবো, কিন্তু আমার একটু আরেকটু প্রিপারেশন নিতে হবে হয়তো, ঠিক আছে। কিন্তু আই ক্যান ক্যারি অন দ্য কনভারসেশন যে সুমন এমন কিছু নাই, এমন কোনো টপিক নাই যেটা নিয়ে আসলে উনি গান লেখেননি। সো আমার টুকটাক লেখালেখি অথবা আমার ভাবনা চিন্তা, এই সব কিছুই আসলে সুমনকে দিয়ে প্রভাবিত, এরকম আর কাউকে দিয়ে প্রভাবিত না। এবং আপনি হয়তো বলতে পারেন যে এটা তো আপনার ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমি এরকম আরো অনেককে চিনি যারা হচ্ছে আমার থেকেও বেশি প্রভাবিত। এবং আমার সবচেয়ে ভালো কিছু ফ্রেন্ড আমি পেয়েছি জাস্ট এই কারণে যে তারাও হচ্ছে সুমনের গান পছন্দ করে, একদম কমপ্লিটলি আননোন ছিল, কিন্তু সুমনের গানের সত্যিই তাদের সাথে পরিচয়। সো আই ক্যান রিলেট হিম উইথ এভরি অ্যাসপেক্ট অফ মাই লাইফ। না, ওই জায়গাটা আমি আরেকটু এক্সপ্লোর করি যে সেক্ষেত্রে শ্রেষ্ঠত্ব মানে যদি আপনার ইয়ের হয়, মানে প্রিন্স মাহমুদের গানও অনেক ভালো লাগতে পারে। না, এটা তো আসলে এখানে তো ডিবেটে তো আসলে উইন অথবা লুজ করা যাবে না, এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। আমি আসলে পার্সপেক্টিভটাই বোঝার চেষ্টা করতেছি, কারণ যেটা হবে যে আমরা যেহেতু এই পডকাস্টটা ইউটিউবে দিব এবং এইটা তো অনেকেই না হলেও কেউ কেউ দেখবে, তো তখন আপনার পুরো কনটেক্সটটা না বুঝে আপনি যে শুরুতে বলছেন না যে আপনি সুমনকে হচ্ছে রবীন্দ্রনাথের চাইতে বড় জিনিয়াস মনে করেন লেখার ক্ষেত্রে, তখন এইটা নিয়ে দেখা যাবে যে বাকি আলাপের প্রসঙ্গ চলে গেছে, যেহেতু আমরা একমত যে আমাদের এখানকার লোকজনের ইন্টেলিজেন্স লেভেল সন্তোষজনক না। তো ওই জায়গা থেকে যেহেতু আমাদের এই আলাপটা ক্যামেরা রেকর্ডেড হচ্ছে এবং এটা এক প্রকারের পারফরমেন্স, রাইট, তো সেই জন্য ক্ল্যারিটির জন্য এইটা জিজ্ঞেস করা, এটা আসলে ডিবেটের জায়গা। আচ্ছা, তাহলে আমি আরেকটু এক্সপ্যান্ড করতে পারি যে আমি যে বললাম যে আমার লাইফের আসলে প্রত্যেকটা জায়গায় জড়িয়ে আছে, এবং আমি আমার লাইফের অনেক ডিসিশনও মানে সুমনের গানের উপর বেস করে নিয়েছি। কয়েকটা আমি র্যান্ডম জাস্ট ওভার দ্য টপ উদাহরণ দিই আর কি। সেটা হলো যে বাংলাদেশ থেকে একটা মেয়ে একবার ভারতে ঘুরতে যায়, কলকাতায়। যাওয়ার পরে হাওড়া স্টেশনে মেয়েটাকে হচ্ছে কিছু লোক মিলে রেপ করে। সো রেপ করার পরে সুমন হচ্ছে একটা গান লেখেন, সেই গানের একটা জায়গায় হচ্ছে এরকম লাইন ছিল যে মেয়েটার নাম ছিল সুমনা, যে মেয়েটা রেপড হয়, যে আমিও পুরুষ বলো না আমায় কতটা ঘেন্না করো, কতবার তুমি মনে মনে বলো লজ্জায় ডুবে মরো, আমার চোখেও দেখো কি সুমনা নপুংসকের মুখ, আমি লজ্জিত ভেবে মেয়েটার ক্ষত বিখ্যাত বুক। সো মানে এটা আমাকে আসলে এমনভাবে মানে এই জিনিসটা আমাকে দিয়েছে, আই ফেল্ট অ্যাশেম টু বি এ ম্যান, যে আমি যে আসলে মানুষ হচ্ছি এবং আমার মতোই মানুষ যে কাউকে রেপ করতে পারে এবং এই রেপের কনসিকুয়েন্সটা যে সে এভাবে তুলে ধরেছে। সো এটা আমার মানে আমি বেশ আমার কয়েক মাস লেগেছে আর কি এই জিনিসটা থেকে বের হতে। সেরকম অসংখ্য লাইন আছে যেটা আসলে আমাকে ডিরেক্টলি হিট করেছে এবং আমার লাইফ আসলে ইম্প্যাক্টেড হয়েছে, এবং আই ট্রাই টু বি এ বেটার পারসন বেসড অন দিস। সো আমি আরো অনেক উদাহরণ দিতে পারি, জাস্ট আমি একটা জিনিস আপনাকে বললাম। আচ্ছা, আমি যতদূর জানি উনি গান শুরু করছে সম্ভবত 40-এর কাছাকাছি গিয়ে। আপনার এই জানাটা পুরোপুরি সঠিক না, ওনার বয়স হচ্ছে এখন 77 হলে ওনার জন্ম হচ্ছে 1949, তাই না? তো উনি আসলে অল ভারতীয় যে রেডিও আমাদের যেরকম বাংলাদেশ বেতার, এই রেডিওতে উনি এনলিস্টেড শিল্পী হচ্ছে 1972 সালে উনি এনলিস্টেড শিল্পী ছিলেন, ঠিক আছে। এবং ওনার বাবা মা দুইজনই মিউজিশিয়ান এবং একদম ছোটবেলা থেকেই ওনার হচ্ছে মিউজিকের হাতেখড়ি হয়। তো উনি বলেন যে উনি যখন থেকে আসলে ওনার জ্ঞান হয়েছে তখন থেকেই উনি আসলে মিউজিক শেখা শুরু করেন, এবং এটা কিন্তু আপনার জাস্ট ছেলে খেলা না, মানে একেবারে ওস্তাদের কাছে যে তামিল নিয়েই করা। এবং উনি
সালে কিন্তু এনলিস্টেড শিল্পী হন আকাশবাণী কলকাতার। তো আকাশবাণী কলকাতার এনলিস্টেড শিল্পী হওয়ার পরে উনি ওখানে রেগুলার গান গেতেন। সো এটা ঠিক না, কিন্তু 40-এর একটা মাজেজা আছে, এটা আমি একটু বলি আপনাকে। সেটা হলো যে আকাশবাণী কলকাতায় উনি গান গেতে গেতে একটা পর্যায়ে উনি দেখলেন যে আসলে যে গানগুলো উনি গাচ্ছেন এই গানগুলো ঠিক উনি রিলেট করতে পারছেন না। আমার কাছে মনে হচ্ছে যে একই টাইপের গান ঘুরে ফিরে হচ্ছে। তো এই জন্য তিনি আকাশবাণী কলকাতার ওই উনি ছেড়ে দেন। উনি বলেন যে না, আমি আর তোমাদের জন্য গান গাবো না, কারণ আমার কাছে নতুন কিছু মনে হচ্ছে না। ওগুলো কি সব কভার গান? মানে হ্যাঁ, বিভিন্ন জনের গান, বিভিন্ন মানুষের গান, রবীন্দ্রসঙ্গীত, তারপরে হচ্ছে অন্যান্য যেসব আধুনিক বাংলা গান হয়। কখনো বাঁচেনি যারা, আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী নিকারাগুয়া হাসছে। কতটা পথ পেরোলে তাদের পথিক বলা যায়, কতটা পথ পেরোলে পাখি ছিড়বে তার ডানা, কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তর দুজানা। প্রথম দেখা লাল নিশান মিছিল কলধান, প্রথম শোনা ছড় সভায় হেই সামাল। তোমার আমার মাথায় পেটে তাদের শাখা ব্যবসা করে, ব্যবসাটাকে কামড়ে ধরো ভাগ যেভাবে শিখা। তো তারপরে উনি হচ্ছে 1973 সাল অথবা 74 সালের দিকে একটা ব্যাংকে জয়েন করেন, কিছুদিন কাজ করেন। কাজ করার পরে উনি 1975-এ জার্মানিতে চলে যান, ওয়েস্ট জার্মানিতে। তো ওয়েস্ট জার্মানিতে যান, যে হচ্ছে ওখানে একটা রেডিওতে বাংলা বিভাগ চালু হয়। তো এখানে উনি কিছুদিন সাংবাদিকতা করেন। করার পরে হচ্ছে উনি আবার কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তার কাছে সবসময় তার মনে হচ্ছিল যে আসলে সামথিং ইজ মিসিং, মানে গানটা ঠিক হচ্ছে না আর কি। তো এরপরে আমি একটু হয়তো সালটালের দিক থেকে একটু ভুলও হতে পারি, একদম তো মেমোরি থেকে আসছে না। তো এরপরে তিনি কলকাতায় কয়েক বছর স্পেন্ড করে আরো কিছু গান বাজনা করার চেষ্টা করেন। করার পরে উনি এনজয় করতে পারছিলেন না, তো উনি তারপরে ইউএসএতে চলে যান। সো ইউএসএতে যাওয়ার পরে উনি হচ্ছে ভয়েস অফ আমেরিকার হয়ে কাজ করেন, এবং তারপরে হচ্ছে এখানে ওনার খুব একটা ইম্পর্টেন্ট রোল আছে। সেটা হচ্ছে উনি নিকারাগুয়াতে যান, এবং ওই সময় নিকারাগুয়াতে একটা রেভলিউশন চলছিল। সো এই রেভলিউশনটার একটা সান্দিৎসা রেভলিউশন অথবা এই টাইপের কিছু, আমি পুরোপুরি জানি না। ওই রেভলিউশন উনি কভার করেন এবং ওটার উপর একটা বইও লেখেন। তো যাই হোক, লং স্টোরি শর্ট, উনি আবার কলকাতায় ফিরে আসেন। ফিরে আসার পরে কিছুদিন থেকে উনি আবার জার্মানিতে যান। সো এরকম একটা সময় উনি কোথাও একটা বসেছিলেন। তো তখন উনি হচ্ছেন একটা ভয়েস ভেসে আসে। তো উনি একটা গান শুনতে পান কোনো একটা অনুষ্ঠানে। তো সেখানে ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা বাজছিল আর কি, বব ডিলানের। তো এই গানটা শুনতে শুনতে হঠাৎ করে তার মনে হলো যে আরে এইরকম গানই তো আমি খুঁজছিলাম, যে গান তো আসলে এরকমই হওয়া উচিত। তো তারপরে তিনি আবার হচ্ছে দেশে ফিরে আসেন, এবং উনি নাকি এত ইনস্ট্রুমেন্ট তখন নিয়ে আসলেন দেশে, যে ওটা নাকি জাহাজে করে পরে আনতে এসেছিল। সো 1940 সালে উনি গিটার বাজানো শুরু করেন। 1940 না সরি, ওনার 40 বছর বয়সে, 40 বছর বয়সে উনি গিটার বাজানো শুরু করেন। কিন্তু ওনার প্রথম লেখা গান হচ্ছে 1975 সালে এ কেমন আকাশ দেখালে তুমি, এ কেমন আকাশ জন্মভূমি, এ কেবল কান্না। কান্না মানে দেশটাকে বলছে, যে দেশটার আসলে মিনিংটা শুধু কান্না। তো 75 সালে উনি প্রথম গান লেখেন। এরপরে তারা অনেক আগে থেকে উনি গান গান, আর 40 বছর বয়সে এসে উনি গিটার বাজানো শেখেন। এবং উনি বলছিলেন যে 40 বছরে গিটার বাজানোটা খুব কঠিন, এটা নাকি একটু ডিফিকাল্ট কাজ। সো উনি বলছেন যে যতটুকু আসলে আমার গান গাওয়ার জন্য দরকার ততটুকুই আমি আর কি শিখে নিয়েছি। সো হি ইজ বিন নাইস, হি ইজ গুড। আপনি কেবল যে এইগুলো বললেন, মানে এই তার যে বায়োটা বললেন, এইটার আসলে সোর্স কি? এটা কি আপনি কোনো বইপত্র থেকে পড়ে জানছেন, নাকি ওনার সাথে আপনার পরিচয় আছে, ওনার নিজের মুখে শোনা? ইটস এ কম্বিনেশন অফ এভরিথিং। অনেক সময় অনেক সাক্ষাৎকারে উনি অনেক সময় এই জিনিসগুলো বলেছেন। উনি হচ্ছে লাইভ প্রোগ্রামে এই জিনিসটা, এই ধরনের জিনিস একটা বলেন। সো এইটা হয়তো আবার ডিফারেন্ট একটা টপিকে এই জিনিসটা আসতে পারে, কিন্তু আমি যখন বললাম যে উনি রবীন্দ্রনাথের থেকেও হয়তো লিরিক লেখার দিক থেকে আধুনিক, তো এইটাকে আমি আরও দুঃসাহস দেখিয়ে বলবো যে যদি আপনি মঞ্চে কোনো পারফর্মারের কথা বলেন যে আসলে গান গাচ্ছে, তাহলে পৃথিবীর সর্বকালের সেরা ইতিহাসের অল্প কয়েকজনের ভেতরে আমি তাকে রাখবো। সো তার মতো স্টেজ পারফর্মার
পৃথিবীর ইতিহাসে আসে নাই, খুব কম আসছে। আমি আসলে অনেকের পারফরমেন্স দেখেছি। সো হয়তো বব ডিলানকে আপনি কিছুটা করতে পারেন, কিন্তু উনি যে আসলে একা পারফর্ম করছেন, মাল্টিপল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, দর্শকের সাথে আপনার কমিউনিকেট করছেন, দর্শককে যে বিভিন্ন কথা বলছেন, একটা গানের ভেতরে যে আরেকটা গান দিয়ে উনি মিক্স করে ফেলছেন পুরো জিনিসটা, উনি যে এক্সপ্রেশনগুলো দিচ্ছেন মুখের ভেতরে, মানে এগুলো হচ্ছে আনপ্যারালাল। বিশেষ করে উনি যখন আসলে প্রাইম সময়ে ছিলেন। সো আমার মেয়ে সেদিন আমাকে জিজ্ঞেস করছিল যে বাবা, তোমাকে যদি কখনো টাইম মেশিন দেওয়া হয় তাহলে তুমি আসলে কি করতে চাও? সো আমি ওকে বললাম যে আমাকে যদি টাইম মেশিন দেওয়া হয় তাহলে আমি 1992-এর কলকাতায় ফিরে যেতে চাই এবং কবির সুমনের ওই সময়কার পারফরমেন্সগুলো দেখতে চাই। সো কিছু টেপ পাওয়া যায়, আমার মনে হয় যে একটা মানে বাঘ একদম স্টেজের উপরে পুরো দাপিয়ে বেড়াচ্ছে আর কি। আপনার এই কথাগুলোকে কেন আমি একজন মানে নিপাট ভক্তের বয়ান হিসেবে দেখবো না? কেন আমি এই পুরো ব্যাপারটাকেই আমি কি বলে ঈদ হিসেবে কাউন্ট করবো, মানে খুবই মানে আমলে নেওয়ার মতো পয়েন্ট হিসেবে কাউন্ট করবো? মানে এই যেমন ধরেন আমি এর আগে আসিফের ভক্তের সাথে একটা অনেক লম্বা পডকাস্ট করছি, আপনি হয়তো দেখেন নাই, একটা বাবুর সাথে এখনো আছে। তো সেই ভক্ত আর সুমনের ভক্ত, মানে সেও তো আসিফের ক্ষেত্রে এই ধরনের অনেক অনেক কথা বলে, আসিফ 2000 গান গাইছে, করছে, সেই করছে। তো আপনার ক্ষেত্রে তাহলে পার্থক্যটা কেন? দেখেন, ওনার হচ্ছে এখন আপনার বয়স হয়ে গেছে 77-78 বছর। সো 77-78 বছরে তো আসলে মানুষ কিছুই করতে পারে না, অনেক মানুষ, ঠিক আছে। আর মানুষের কিন্তু শ্রেষ্ঠ মানে এই ধরনের পারফরমেন্সে শ্রেষ্ঠ কাজগুলো আগেই চলে আসে। তো এখন উনি একেবারে আমি যদি একটা মানুষের অ্যাভারেজ বয়স যদি কনসিডার করি তাহলেও উনি একেবারে শেষের দিকে। উনি এখন আর গিটার বাজাতে পারেন না, উনি অসুস্থতা, ওনার ইদানিং উনি কিবোর্ডসও বাজাতে পারেন না, পিয়ানোও বাজাতে পারেন না। তারপরেও উনি যদি আসলে কোনো একটা পারফরমেন্স করেন তাহলে সেই পারফরমেন্সে হাউসফুল থাকে। সো ভারতেও আপনার কয়েকদিন আগে উনি টানা 1 মাস অথবা 2 মাসে 3-4টা প্রোগ্রাম করেছেন, পুরো হাউসফুল ছিল। আপনি এমন কোনো পারফর্মার বাংলা ভাষায় খুঁজে বের করতে পারবেন না যে আসলে খুব কম, হয়তো নাই, যে যার আসলে সোলো পারফরমেন্স হয়, সে একা 2 থেকে 2.5 ঘন্টা পারফর্ম করে, সে একা 18 থেকে 20টা গান গায় এবং শুধুমাত্র তার পারফরমেন্স দেখার জন্যই মানুষ আসে। আপনি একটু চিন্তা করে দেখেন যে যত কনসার্ট হয় বাংলাদেশে, একাধিক লাইন আপ থাকে, একাধিক পার্সন থাকে, তারপরেই কিন্তু আপনার করা যায়। ওনার স্টেজে উনি কখনোই কোনো মানুষকে শেয়ার করার দরকার হয়নি, সবসময় আপনার হয়েছে। উনি মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য একদম পিক টাইমে 1996 এবং 98 সালে বাংলাদেশে প্রায় 8 থেকে 10টা আপনার পারফরমেন্স করেছিলেন, সোলো পারফরমেন্স। এবং এই সোলো পারফরমেন্সগুলোর সবগুলোই আপনার একদম অ্যাবসলিউটলি হাউসফুল ছিল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে একদম বিশাল দর্শক। এবং এরকমও আমি পড়েছিলাম যে ওনার কনসার্টের টিকিট অথবা পারফরমেন্সের টিকিট নাকি ছিনতাই হয়েছে রাস্তায়। সো এটার আমি সত্যতা জানি না, এটা আনভেরিফাইড, কিন্তু মানুষজন ছিনতাই করে নিয়ে গেছে। আমি একদম রিসেন্ট যে 3টা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি ওনার, সেখানেও আমি দেখতে পেয়েছি যে লাস্ট 2-3-এ মানুষজন মানে ক্রিকেটার থেকে শুরু করে এমপি থেকে শুরু করে মানে এভরিওয়ান ইজ লুকিং ফর হিজ টিকেট। হি ইজ গোয়িং টু পারফর্ম সোলো। ওনার বয়স হয়ে গেছে, উনি এখন গিটারও বাজাতে পারেন না। তো এটা আসলে তো আমি অনেকগুলো অ্যাসপেক্ট আপনাকে বললাম, কিন্তু ইউ ডোন্ট নিড টু বিলিভ মি। আপনি আমার সাথে বসেন, ওনার প্রাইম টাইমের কিছু পারফরমেন্সের সাথে দেখেন, দেন উই উইল লাইক সোয়াপ আওয়ার সিট এন্ড আই উইল আস্ক ইউ দ্য সেম কোশ্চেন এন্ড আই এম প্রিটি শিওর যে ইউ আর গোয়িং টু গিভ মি দ্য সেম আনসার। আপনার ওই লাস্টের যে কথা, ওটার প্রেক্ষিতে মনে করলো যে আপনি তো বললেন যে আপনি বোধহয় 2বার বা 3বার কবি সুমনের যে প্রোগ্রাম করছেন, তো সেই প্রোগ্রামে নিশ্চয়ই নানা ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেটার অনেকগুলো ব্যাক স্টোরিও আছে। তো আমাদের তাহলে সেটা একটু বলেন, এক্সপিরিয়েন্স আর ব্যাক স্টোরিগুলো একটু বলেন। সো আমরা আসলে 3বার এনেছি ওনাকে বাংলাদেশে। এর ভিতরে 2008 সালে যখন আমি আনলাম তখন এটা প্রায় মনে হয় 10 বছর পরে ওনার বাংলাদেশে অ্যাপিয়ারেন্স। তো সেই প্রোগ্রামটা স্মুথলি হয়েছিল, সেটা নিয়ে বলার মতো কিছু নেই। তো তারপরে 2009 হচ্ছে আমরা আরেকটা প্রোগ্রাম করার জন্য পরিকল্পনা করি। তো 2008-এর যে প্রোগ্রামটা হয়েছিল এটা হচ্ছে বাংলাদেশ জাদুঘরের অডিটোরিয়ামে হয়েছিল। এটার ক্যাপাসিটি হচ্ছে 600-700 জনের মতো। তো আমরা হচ্ছে 2009 সালে প্রোগ্রাম করার আগে চিন্তা করলাম যে আরেকটু বড় ক্যাপাসিটিতে আপনার প্রোগ্রাম করব।
তো ইন্টারেস্টিংলি তখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে আসলে খুব বড় ইনডোর অডিটোরিয়াম নাই, তখন হচ্ছে যে বসুন্ধরাটা তৈরি হয় নাই, একমাত্র অপশন ছিল হচ্ছে চীন মৈত্রী সম্মেলন ক্ষেত্র, কিন্তু এটার অ্যাকাউস্টিক খুব বাজে। তো তখন সাবিনা ইয়াসমিন ছিলেন, উনি ডিসকারেজ করেছিলেন যেটার অ্যাকাউস্টিকে যেন আমরা অ্যারেঞ্জ না করি। তার কি অল্টারনেট অপশন আছে, এগুলো চিন্তা করতে করতে দেখলাম যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা খুব দারুণ একটা অডিটোরিয়াম হয়েছে, সেখানে আসলে প্রায় 1200 জনের ক্যাপাসিটি। তো আমরা সেই ভেন্যুতে গেলাম এবং ভেন্যুটা আমাদের খুবই পছন্দ হলো। তো একটা বিদেশি শিল্পী আনাটা কিন্তু বেশ অনেক প্রসিডিউরাল ব্যাপার স্যাপার আছে, অনেক ধরনের পারমিশন নিতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারপরে হচ্ছে আপনার পারফরমেন্স ভিসার জন্য তৈরি করতে হয়। আর গভর্নমেন্ট হচ্ছে পারমিশন দেয় হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভেন্যুর উপরে, যে এই ভেন্যুতে অমুক দিন অমুকটা থেকে অমুকটা পর্যন্ত উনি পারফরমেন্স করতে পারবেন। তা আমরা শিল্পকলা একাডেমিতে গেলাম, যে তাদের কাছ থেকে পারমিশন নিলাম। পারমিশন নেওয়ার পরে আপনার তাদেরকে টাকা পয়সাও জমা দিলাম অ্যাডভান্স, আমাদের নামে হল অ্যালটমেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা গভর্নমেন্টের যেসব প্রসেস আছে সেই প্রসেস ফলো করে পারমিশন বের করে ফেললাম। পারমিশন পাওয়ার পরে টিকিটটা সব বিক্রি হয়ে গেল। খুবই এক্সাইটেড আমরা। আমাদের প্রোগ্রাম হচ্ছে আর একদিন অথবা 2 দিন পরে প্রোগ্রাম। আমার বড় মেয়ে হয়েছিল ওই সময় 2009, আর এটা হচ্ছে অক্টোবর মাস ছিল। তো আমি জাস্ট হসপিটাল থেকে ফিরে একটু দেখছিলাম যে লাস্ট মোমেন্টের প্রিপারেশনের কি, তখন দেখলাম যে আমাকে একজন একটা ভিডিও ক্লিপ পাঠালো, যেখানে আসলে বলছে মানুষজন যে শিল্পকলা একাডেমিতে কবির সুমনকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তো মানে ইট কেম এজ এ মানে এত সারপ্রাইজড হয়েছি, আমি ভাবছিলাম যে এটা হয়তো কোনো জোক, কিন্তু পরে দেখলাম যে একজন নাট্য ব্যক্তিত্ব বলছেন যে কবির সুমন এমন কোনো বড় শিল্পী হয়ে যাননি যার জন্য আসলে টিকিট কেটে শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম করতে হবে। চিনি মামুন রশিদ, আমি জানি না, এটা আসলে নাম বলতে চাচ্ছি না। আচ্ছা আপনি না বললেন, আমি বললাম আর কি দেখলাম। তারপরে ওখানে অনেকে আবার বললেন প্রভাবশালী যে এই এত শহীদের রক্তের বিনিময়ে তৈরি হচ্ছে আমাদের দেশ, এবং আমরা এই শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম পেয়েছি, সেখানে একজন বিদেশি শিল্পী এসে গান গাবেন, এটা কোনোভাবেই আমরা হতে দিব না, এই ধরনের কথাবার্তা বললেন। সো মানে কবির সুমনকে তারা বিদেশি শিল্পী হিসেবে আইডেন্টিফাই করলেন, এবং একটা বিদেশি শিল্পীকে পারিশ্রমিকের বিনিময়ে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ওনারা গান গেতে দিবেন না, এটাই হচ্ছে বটম লাইন। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মানে কবির সুমন বাংলাদেশের অনেক ভালো বন্ধু, আমি তো ওনাকে পার্সোনালি চিনি, উনি বাংলাদেশকে আসলেই মনে প্রাণে ভালোবাসেন। বাংলাদেশকে নিয়ে তার অসংখ্য গান আছে, বাংলাদেশের বিভিন্ন মানুষজনদেরকে নিয়ে তার গান আছে। উনি 1996 এবং 98 মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য প্রায় 8 থেকে 10টা কনসার্ট করেছেন, যেটার জন্য উনি নিজে কোনো পারিশ্রমিক নেননি। হিউজ অ্যামাউন্টের ওখানে উঠেছিল, প্রত্যেকটাই হাউসফুল ছিল। ইভেন মিরপুর ইনডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে কিছু দর্শক আপনার বড় ব্যানার নিয়ে এসেছিল যে পাখির কোনো দেশ নেই, তুমি আমার দেশের দোয়েল। তো এইটাও সুমন হচ্ছে মাঝে মধ্যে প্রোগ্রামে এই জিনিসটাও কোট করেন। সো যার আসলে বাংলাদেশের প্রতি এত আবেগ এবং কন্ট্রিবিউশন, তিনি যখন আসলেন তখন তাকে আমরা গান গেতে দিব না। তো তারপরেও কিন্তু প্রোগ্রামটা হতে পারতো, কারণ প্রোটেস্ট তো আসলে অনেক সময় অনেকেই করে। আমাদের তো আসলে হল অ্যালটমেন্ট নেওয়া ছিল, আমাদের পারমিশন আছে, সো প্রোগ্রামটা হতেই পারতো। তো কবির সুমনকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসছি, এবং তখন ইন্টারেস্টিংলি হচ্ছে কবির সুমন তখন ভারতের রাজ্যসভার একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি। সো আপনি বাংলাদেশের এমপিদের কথা যদি চিন্তা করেন, সাধারণত একটু প্রভাবশালী অথবা ক্ষমতাশালী হয়, এবং তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন। তো সুমন কাকুকে আমি বললাম আমরা রাস্তায় যে কাকু সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কিছু লোক আসলে চাচ্ছে না যে এখানে প্রোগ্রামটা হোক। তো তারপরে প্রোগ্রামটা হবে, আপনি কোনো চিন্তা করেন না, কারণ আমাদের তো পারমিশন আছে। আর আপনি যদি একটু আরেকটু হায়ার অফিসিয়ালে যদি একটু যোগাযোগ করেন, তাহলে যেটুকু প্রবলেম আছে এই প্রবলেমটাকেও সলভ হয়ে যাবে। তো উনি শুনলেন, শুনে 3-4 সেকেন্ড উনি কোনো কথা বললেন না। কথা না বলে বললেন কি যে দেখো বাবা, যদি বাংলাদেশের একটা মানুষও চায় যে কোনো একটা ভেন্যুতে আমি গান গাইবো না, তাহলে আমি গান গাইবো না ওইখানে। তো তোমরা অন্য কিছু অ্যারেঞ্জ করো অন্য কোথাও, সেটা যদি তুমি না করতে পারো কোনো একটা বাসার ছাদে অ্যারেঞ্জ করে, অথবা কোনো একটা ফাঁকা জায়গা জোগাড় করে দাও, আমাকে একটা সাউন্ড সিস্টেম দাও, কিবোর্ড দাও, যারা টিকিট কেটেছে আমাদের সবাইকে গান গাইয়ে শুনিয়ে দিব, কিন্তু ওইখানে আমি গান গাবো না। তো তারপর মানে নাইটমেয়ার ছিল, আমরা খুবই মানে আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট মোমেন্টস এখানে কেটেছে।
আলটিমেটলি আসলে 2 দিনের ভিতরে সামহাও আমরা ম্যানেজ করে একটা অল্টারনেট ভেন্যুতে নিয়ে গেছিলাম। আর এইবার যেটা হলো সেটাও হচ্ছে সিমিলার টাইপের কাহিনী। এইবার যেটা হলো সেটা হচ্ছে আমরা এই বাংলাদেশ জাদুঘরে আবার প্রোগ্রামটা নিয়ে আসলাম, কারণ আমরা দেখলাম যেসব শিল্পকলাতে ঝামেলা হচ্ছে। তো বাংলাদেশ জাদুঘর অডিটোরিয়ামে যেহেতু 2008-এ একবার প্রোগ্রাম হয়েছিল, সো এখানে তো আর কোনো প্রবলেম হবে না। এখানে ইভেন মনে হয় অঞ্জন দত্ত পারফর্ম করে গিয়েছেন, সো কোনো সমস্যা নেই। তো এখানে আমরা সব পারমিশন সব কিছু বের করলাম। তো সব লেভেলের পারমিশনের পরে একদম লাস্টে একটা জিনিস করতে হয়, যে কোনো ধরনের যদি জনসমাগম হয় তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে একটু নোটিফাই করতে হয়, কারণ ওনারা হচ্ছে সিকিউরিটি দিবেন, ঠিক আছে। তো সব পারমিশন আমাদের ছিল, তো আমরা ওদেরকে অবহিত করলাম, কারণ ওনারা হচ্ছে সিকিউরিটি দিবেন। জাস্ট প্রোগ্রামের 2 দিন আগে শুনলাম যে ওনারা বলছেন যে বাংলাদেশ জাতীয় জাদুঘর হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ স্থাপনা। তো কবির সুমনের প্রোগ্রামে যদি দর্শকরা আসে তাহলে জাদুঘরের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আর্টিফ্যাক্ট এগুলো চুরি হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা নিরাপত্তা দিতে পারবো না, তো এই জায়গায় প্রোগ্রাম করতে দেওয়া হবে না। তো উনি আবার যখন আসলেন রাস্তায় জিজ্ঞেস করলেন, বাবা এবারও কি কোনো সমস্যা হয়েছে? বললাম যে জি কাকু, এবারও একটু সমস্যা হয়ে গেছে, আমরা দেখছি। সো লং স্টোরি শর্ট আর কি, এটাই হচ্ছে আমার 3টা প্রোগ্রামের এক্সপেরিয়েন্স। আর যদি আপনার একদম প্রোগ্রামের ভেতরের কিছু কথা বলেন, আমি আপনাকে কিছু ইন্টারেস্টিং জিনিস করতে পারি। সেটা হচ্ছে যে আপনাকে তো আগেই বলেছি যে আমি হচ্ছে আমার দৈনন্দিন জীবনে অথবা চলাফেরায় এমন কোনো লাইন নাই যেটা আসলে আমি কবির সুমনের কাছ থেকে ধার করে বলতে পারি না। তো এবং এটা আসলে ওনার যে এই 3টা প্রোগ্রাম করলেন, তো প্রথম প্রোগ্রামটা হচ্ছে যখন উনি 10 বছর পরে 2008-এ করলেন, গান গেতে উঠলেন উনি। প্রথম গানটা উনি গাবেন, উনি গান শুরু করলেন হচ্ছে প্রথম গানটা যে অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলুক। অনেক দিন পরে উনি আসছেন, সব বন্ধু বান্ধবরা দেখতে পাচ্ছেন উনি ওখানে। তো সেইটা দিয়ে উনি গানটা শুরু করলেন এতদিন পরে বন্ধুদের সাথে। এরপরে দ্বিতীয় প্রোগ্রামে হচ্ছে খুবই কিছু লোক চাচ্ছিল না যে বাংলাদেশে আসলে এই প্রোগ্রামটা হোক তার ওই ভেন্যুতে। তো ওই প্রোগ্রামটা উনি তার একটা গান দিয়ে শুরু করলেন, যে গানটা হচ্ছে লাইনটা হচ্ছে এরকম যে বন্ধুরা ছাড়া আর কেউ যেন এই গান না শোনে, প্রেমিকা ছাড়া কেউ যেন এই গান না শোনে। আর একদম লাস্ট প্রোগ্রামটাতেও এরকম ঝামেলা হয়েছিল। সো ওনার শুরুতে এইটা ছিল যে এক একটা দিন মসৃণ আর কিছু দিন খুব উঁচু নিচু এরকম করে। সো এটা আসলে হয়তো অডিয়েন্স থেকে কেউ কিছু বুঝতে পারবে না, কিন্তু আমরা যারা অর্গানাইজার ব্যাক স্টেজে বসে মানে আমরা পুরোপুরি রিলেট করতে পেরেছি। তো আপনি যেহেতু ওনাকে কাকু সম্বোধন করেন, তার মানে তো বোঝা যাচ্ছে যে আপনার সাথে ওনার যথেষ্ট ঘনিষ্ঠতা আছে। তো আপনি তো নিশ্চয়ই স্কুল কলেজে পড়াকালীন ওনাকে চিনতেন না, যেহেতু উনি বাংলাদেশের না। তো আপনার সাথে ওনার যে এটা হলো, মানে এই পরিচয়ের যোগসূত্রটা হলো, এটা সাধারণত এইটাই প্রসেস হতে টকশোতে করে সেলিব্রিটি হতে। আপনি যেহেতু মোটামুটি একজন সেলিব্রিটি মানুষ, তো আপনি বলেন যে আপনার সাথে কবির তারপরেও দেশের বাইরে বাংলাদেশের কেউ না। হ্যাঁ, আপনার সাথে কবির সুমনের এই ঘনিষ্ঠতা আসলে কিভাবে শুরু হলো? সো এই কবির সুমনের সাথে পরিচয় সূত্র ধরে আমার খুব একটা ভালো বন্ধুত্বেরও কাহিনী আছে। কবির সুমনের ফ্যানরা মিলে ভারতে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছিল বেশ অনেক আগে, 2000 অথবা 2001-এর দিকে, কবির সুমন online.com, 2006-এর দিকে। তো সেখানে আসলে ভারতীয় ফ্যানরাই কমিউনিকেট করতো। তো সেখানে আমি ঢুকে আমিও হচ্ছে লেখালেখি শুরু করলাম বিভিন্ন টপিকের উপরে। তো সেখানে সব হচ্ছে নামগুলো দেখলেই তো বোঝা যায় যে ভারতীয় নাম, তো সবই ভারতীয় নাম। কিন্তু একটা নাম দেখে আমার মনে হচ্ছিল যে উনি বাংলাদেশি হলেও হতে পারেন। তো হয়তো আমি তাকে প্রথম মেসেজ দিই অথবা উনি আমাকে প্রথম মেসেজ দেন, জারিও বাংলাদেশি। তো ওনার নাম হচ্ছে মীর আরিফ বিল্লাহ, আরিফ ভাই। উনি আমার থেকে 2 বছরের বড় বয়সে। তো যখন উনি রিপ্লাই দিলেন যে হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ, অথবা আমি তাকে রিপ্লাই দিলাম, তারপরে উনি আমার নাম্বার নিয়ে ফোন করলেন। এবং আমার মনে আছে আজকে যে কাজীপাড়া বাস স্ট্যান্ডে আমরা 2জন মিট করলাম। সো মিট করার পর থেকে তো আমাদের ভেতরে অনেক গল্প শুরু হলো, আমাদের অনেক গান নিয়ে স্মৃতিচারণা। কারণ হচ্ছে আমাদের এই জিনিসগুলো শেয়ার করার মতো কাউকে পাচ্ছিলাম না। তো এরকম করতে করতে এক সময় আমরা ডিসকাস করলাম যে যদি ওনাকে বাংলাদেশে কোনো একটা প্রোগ্রামে নিয়ে আসা যায় তাহলে খুবই ভালো হয়। তো এরপর থেকে আসলে আরিফ ভাই মূলত ওনাকে মেইল করেন এবং মেইলের মাধ্যমেই তার সাথে আসলে প্রথমে যোগাযোগ শুরু হয়। সো মেইল করাটাই আসলে যোগাযোগের মাধ্যম। তখন তো আসলে হোয়াটসঅ্যাপ টাইপের জিনিসপত্র, ইনস্ট্যান্ট মেসেঞ্জার ছিল না। ইমেল অ্যাড্রেসটা কোনোভাবে একটা খুঁজে বের করেছিলাম, অথবা আমি ঠিক
একদম এক্স্যাক্টলি মনে নেই, আমি করিনি, আরিফ ভাই করেছিল। এমন হতে পারে যে সামিদা ইয়াসমিন হয়তো দিয়েছিলেন বা তাকে, আমি পুরোপুরি জানি না, আরিফ ভাই হয়তো ভালো বলতে পারবে। তো আমার সাথে ওনার যতটা সখ্যতা তার থেকে আরিফ ভাইয়ের সাথে ওনার সখ্যতা অনেক বেশি। আমার সাথে পরিচয় আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো দেখলাম ওই প্রোগ্রামে তমাল তমাল করতেছে। না আচ্ছা, তো কিন্তু আপনি যদি বলেন যে একদম ডে টু ডে কমিউনিকেশন অথবা যোগাযোগ, সাধারণত আমি আর আরিফ ভাই তো একটা টিম থেকে কাজ করি, তো আমি সবসময় মানে বিলিভ করি যে একটু দূরত্ব বজায় রাখলে ভালো হয়। মানে খুব তো যেহেতু আসলে ভক্তের বাইরে থেকে আমরা আবার একটা অর্গানাইজারেরও একটা রোল প্লে করেছিলাম, তো যোগাযোগগুলো সবসময় আরিফ ভাইয়ের থ্রু দিয়েই হতো, এবং উনি খুবই বুদ্ধিমান, ভালো এবং নরম মনের একজন মানুষ। তো ওনার সাথেই যোগাযোগ হয়েছে সুমন কাকুর সবচেয়ে বেশি। ওকে, আমরা আপনার ওই অংশটাতে আসি যে ভারতীয় বা বিদেশি শিল্পী বাংলাদেশে এসে গান গাইতে পারবে না। তো আমরা যখন মাঝখানে দেখতেছিলাম যে এই যৌথ প্রযোজনার সিনেমা যেটা, সেটা করা যাবে না, কাফনে কাপড় মাথায় নিয়ে শাকিব খান মিছিল টিছিল করছে। তো কালচার তো একটা ফ্লুইডিটি থাকে, তো এক্সচেঞ্জ হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় হয়, এবং আমরা যখন যারা এটা কনজিউমার, আমরা তো বেসিক্যালি কোয়ালিটি যেটা ভালো সেটাই কনজিউম করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের লোকজন এই যে সবকিছুতে এক ধরনের কালচারাল হেজিমনি, আধিপত্যবাদ, এই সমস্ত আচরণ করে, এবং বিশেষ করে সেটা যে ইন্ডিয়া হয় সেটা মনে হয় একটু বেশি বেড়ে যায়। তো আপনার কি মনে হয় সুমন যদি হইতো, মানে ইন্ডিয়ার বদলে যে পাকিস্তানের শিল্পী হইতো, তাহলেও কি সে একই ধরনের এই সিচুয়েশন ফেস করতো কিনা, বা সে যদি ধরা যাক কাতারের কোনো শিল্পী হতো, তো আমাদের এই আধিপত্যবাদের এটাও কি আসলে সিলেক্টিভ কিনা? এটা তো খুব কঠিন প্রশ্ন, এটা তো আসলে মনে করা, উত্তর দেওয়াটা একটু কঠিন। তবে আপনার এই যে আধিপত্যবাদের যে কথাটা বললেন, এটা তো আমি যদি এখন কিছু টপিক নিয়ে আলোচনা করি তাহলে অনেক আমি সমালোচনার মুখে পড়বো। যেমন আমি তো আসলে খুব ছোটবেলা থেকেই কবির সুমনের বই পড়ে যেরকম বড় হয়েছি, এরকম সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এদের তো আপনার বই মনে হয় না এমন কোনো বই আছে যে আমি পড়া আমার বাদ আছে। আমি প্রিটি শিওর যে আপনিও অনেক বই পড়েছেন, কিন্তু যখনই আসলে বইমেলা হয়েছে ওনাদের তো আসলে কোনো বই আমরা বইমেলায় দেখিনি। তো এরকম সুনীল গাঙ্গুলি মনে হয় একবার মানে আক্ষেপ করে বলছিলেন যে সারা জীবনে নাকি বাংলাদেশে ওনার 220 কপি বই বিক্রি হয়েছে আর কি। হ্যাঁ, কারণ বাকি সবই তো আপনার পাইরেটেড বই। বই তো আসলে নীলক্ষেতে গেলেই তো পূর্ব পশ্চিম সেই সময় তো থাকবেই, অথবা মানব জমিন শীর্ষেন্দু থাকবেই, কিন্তু বইমেলাতে কিন্তু কখনো আনন্দ পাবলিশার্সকে আসলে আসতে দেওয়া হয়নি। আমার মনে হয় যে এটা ভারত বলেই হয়তো একটু রাইভালরিটা একটু বেশি, কারণ হচ্ছে একেবারে তো আমাদের পাশের দেশ। তো এটার জন্য হয়তো ভারতের নীতি নির্ধারকদেরও দায়বদ্ধতা আছে কিছুটা, কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমরা এই ধরনের, আপনি যে বললেন যে কোয়ালিটি কন্টেন্ট অথবা কালচার, এগুলোকে যদি আসলে আটকে রাখি, হাজার হোক, বাংলা কিন্তু পৃথিবীর 5th অথবা 6th মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এটার পেছনে যেরকম বাংলাদেশিদেরও অবদান আছে, সেরকম পশ্চিমবঙ্গের লোকজনেরও অবদান আছে। তো আমার মনে হয় যে এই সংস্কৃতির ক্ষেত্রে অন্তত এই বাধাটা আমরা না রাখলেও পারি। অন্যান্য যেসব ক্ষেত্রে আছে সেসব ক্ষেত্রে হয়তো হতে পারে। সো আমার কাছে এটাই মনে হয়, এটাই আমার পার্সোনাল। ওকে, মানে সুমনের কন্টেম্পোরারি অঞ্জন দত্ত, নচিকেতা, ওনারাও বাংলাদেশে বেশ জনপ্রিয় ছিলেন। ইনফ্যাক্ট শিলাজিতেরও কিছু ফ্যান ফলোয়িং আছে। তার আগে যদি যাই আমরা, হেমন্ত, মান্না দে, কিশোর কুমার, ওনাদেরও একটা বড় ফ্যান, সতীনাথ, ওনাদেরও একটা বড় ফ্যান ফলোয়িং আছে। ওনাদের গানও আসলে আমরা ছোটবেলায় তো শুনছি, আমাদের মা, খালা, চাচা এদেরও শুনছি। তো আপনি যদি করার চেষ্টা করি যে এই যাদের কথা বললাম, মান্না দে, হেমন্ত, কিশোর কুমার, ওনাদের সাথে যদি সুমনের গানের মধ্যে করতে পারি, পার্থক্যের কথা বলতে পারি, তো এটা বা যদি আমি অঞ্জন বা নচিকেতার রেফারেন্স হিসেবে আনি, ওনাদের সাথে আসলে সুমনের গানের ঠিক লিরিক বা ইয়ের জায়গা থেকে, কম্পোজিশনের জায়গা থেকে পার্থক্য ছাড়া আর কি পার্থক্য খুঁজে পান? যেমন আপনি হেমন্ত মুখোপাধ্যায় এত গানের সুর করছে, এত গান গাইছে, আপনি তো হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি এত ফ্যাসিনেটেড না। সো ডেফিনেটলি আপনি কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়ের চাইতে ওনাকে আলাদা একটা ডিস্টিংটিভ স্টাইলে তো দেখছেন।
সেই জায়গাটা বোঝার চেষ্টা করতেছি। উনি তো আসলে মানে সুমন যেটা করেছেন উনি তো একটা রেভলিউশন এনে দিয়েছেন। সো 92 আপনি যদি আগে দেখেন এবং পরে দেখেন তাহলে আসলে গান কিভাবে হওয়া যায় এটার তো আপনার একদম পুরো একটা ডিসরাপশন চলে আসছে, যে 92 এর আগে মানুষ কিভাবে গান গেত এবং 92 এর পরে কিছু মানুষ কিভাবে গান গায়। তো আপনি অঞ্জন দত্তই বলেন অথবা নচিকেতাই বলেন, অঞ্জন দত্ত তো সরাসরি স্বীকার করে যে এবং অঞ্জন দত্তের একটা গানও আছে যে তুমি আসলে তোমার গান শুনতে ভালো লাগে বলেই আমি তোমার কাছে আসছি এবং এসে হচ্ছে আমি গান গাওয়া শুরু করেছি। তো অঞ্জন দত্তের একটা হিউজ ইনফ্লুয়েন্স আছে। নচিকেতা সেই অর্থে আসলে বলেন না, এবং ওনারও কিন্তু একটু গানের ঘরানাটা একটু আলাদা রকমের, কিন্তু সেই কনভেনশনাল যে আপনার ফুল পাখি গাছপালা লতাপাতা আপনার প্রেম এই জায়গা থেকে সরে এসেও যে আসলে অন্য কোনো টপিকে আপনার গান লেখা যায়, এটা তো আসলে সুমনই আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এবং আরও যেসব শিল্পী আছে, যেমন আমি আজকে হচ্ছে মৌসুমী ভৌমিকের একটা সাক্ষাৎকার শুনছিলাম, উনিও বলছিলেন যে আমি সুমন যখন প্রথম আসলেন আমি শুনলাম যে এরকম একজন এসেছেন এবং এমন কিছু গান সেটা নাকি আসলে কেউ কখনো গাননি। আমি ওনার বাসায় যেতাম, গানগুলো শুনতাম এবং আমার কাছে মনে হতো যে মানে এরকম কোনো কিছু তো আসলে তৈরি হয়নি কখনো। ধরেন আমি যদি আপনাকে খুব ছোট করে একটা উদাহরণ দিই, সেটা হলো যে ওনার একটা গান আছে, সেটা হচ্ছে 10 ফুট বাই 10 ফুট। তো এই গানটার হচ্ছে একটা আমি বলবো যে একটা ছোট গল্প, ঠিক আছে, এটা একটা ছোট গল্প। ছোট গল্পটা হচ্ছে যে গানটা হচ্ছে এরকম অনেকটা যে একটা বাসা খুব ছোট, সেইখানে হচ্ছে আপনার একটা ফ্যামিলি বাস করে। তো এটার একটা বাইরে একটা নাম্বার লেখা আছে, কিন্তু বাসার আসল ঠিকানা তো 10 ফিট বাই 10 ফিট, কারণ এটা একটা 10 ফিট বাই 10 ফিট রুম। এটি হচ্ছে তার বাসা। অথবা আপনি কি কখনো চিন্তা করেছেন যে রাস্তায় পড়ে থাকা পাগলকে নিয়ে কোনো গান লেখা সম্ভব? ঠিক আছে, সুমন সেই গান লিখে দেখিয়েছেন। তো এরকম গান তো কেউ আগে লেখেননি। আর আরেকটা জিনিস আমি একটু বলতে পারি, এটা একটু কন্ট্রোভার্সিয়াল। সো আমরা যখন আসলে বলি যে এটা হচ্ছে জেমসের গান, এটা হচ্ছে আইয়ুব বাচ্চুর গান, হ্যাঁ, এই কথাগুলো যখন আমি বলি তখন কিন্তু আসলে পুরোপুরি অর্থে অথবা এটা মান্নাদের গান, এই গানটা কিন্তু আসলে মান্নাদে গেয়েছেন অথবা আপনার জেমস গেয়েছেন, কিন্তু গানটা আসলে লিখেছেন একজন, সুর করেছেন একজন, উনি হচ্ছে পারফর্ম করেছেন। সো আসলে কোনো ধরনের এই গানগুলোই আসলে ঠিক ওনাদের গান না, কিন্তু সুমন যেটা করেছেন এই সবগুলোই হচ্ছে ওনার নিজেরই গান, ওনার নিজেরই লেখা, ওনার নিজেরই সুর করা। সো আমি বলবো যে ইটস কমপ্লিটলি একটা ডিফারেন্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে সুমনের গানের ভিতরে যেরকম ভীষণভাবে প্রেম আছে, ভীষণভাবে কন্টেম্পোরারি বিষয় টপিক আছে, সেরকম ভীষণভাবে ক্ষোভ এবং বিদ্রোহ আছে। সো এবং এই গানগুলো কিন্তু উনি রেকর্ড করে কমার্শিয়ালি মানুষের জন্য তুলে নিয়ে আসছেন। যেমন হলো ভারতে হচ্ছে পাপড়ি দে নামে একটা ছোট মেয়ে ছিল, 5 বছরের একটা বাচ্চা। তো তার খেলতে খেলতে কলমের খাপ তার গলার ভিতরে আটকে যায়। তো তাকে হসপিটাল থেকে হসপিটালে নিয়ে যায়, যাওয়ার পরে হচ্ছে তার কোনো চিকিৎসা হয়নি, তো উনি মারা যায়। তো উনি এটা তারপরে কয়েক ধরে উনি এটার নিয়ে গান লিখেছেন যে পাপড়িটা বড় বোকা, গিলতে সেখানে কষ্ট, ঠিক আছে, কোন আক্কেলে করতে চাইলি দেশের সময় নষ্ট। তো এরকম একের পর এক উনি আসলে গান লিখে গিয়েছেন কন্টেম্পোরারি জিনিস নিয়ে, যেগুলো আসলে প্রেমের গানের বাইরে আসলে আপনার চিন্তাও করা যায় না। এখন আপনি বলতে পারেন যে প্রেমের গান তাহলে কি উনি লেখেননি? তো ওনার এরকম অসংখ্য প্রেমের গান আছে যেটা দিয়ে আসলে আমি 50টা প্রেম করে ফেলতে পারি, ঠিক আছে, প্রেমিকারা বুঝতেও পারবে না যে আমি সুমনের গান কোট করছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো যে সাধারণত যখন পপুলার শিল্পীদের কয়েকটা খুব পপুলার গান থাকে এবং বাকি গানগুলো খুব সাদামাটা টাইপের অনেকটা হয়। এই জন্য আপনি দেখবেন যে কোনো আর্টিস্টরা যখন পারফর্ম করতে আসে তাহলে কিন্তু 3-4টা গান সবসময় হচ্ছে প্রোগ্রামে গান। কিন্তু সুমনের যদি আপনি 2-3টা প্রোগ্রাম ফলো করেন, এই যে লাস্ট টাইমও সুমন 3টা প্রোগ্রাম পরপর করেছেন এবং এর ভিতরে গানের রিপিটেশন কিন্তু খুব কমই ছিল। তার মানে তার ভান্ডারে আসলে এত অসংখ্য গান আছে যে উনি হচ্ছে গানের কোনো নাই, অভাব নাই। তো ওনাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে কাকু আপনি কিভাবে এত গান লেখেন? তখন বলে যে বাবা এই গানটা না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে আছে না সকালবেলা হচ্ছে যে রুটি বেলে, তো রুটি তো প্রতিদিনই বেলে যাচ্ছে, তো আমি হচ্ছে প্রতিদিনই আমি হচ্ছে এরকম গান বানাতে পারি। সো আপনি যে কোনো একটা টপিক দেন ওনাকে, ওই টপিকের উপর উনি গান লিখে ফেলবেন। এবং ওনার যে অ্যালবামগুলো আছে এর ভিতরে
কিছু কিছু অ্যালবাম থিম নির্ভরও আছে, যেমন যাবো অচেনায় নামে একটা অ্যালবাম আছে, এই অ্যালবামের সবগুলো গানই হচ্ছে ছুটি নিয়ে। সো বাংলা ভাষায় প্রথম হচ্ছে ছুটির উপর বেস করে সবগুলো গান লেখা। আরেকটা হচ্ছে ছোট বড় মিলে নামে আরেকটা অ্যালবাম আছে, এখানে সব হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে উনি গান গাইয়েছেন। এখানে অবশ্য অঞ্জন দত্ত এবং নচিকেতাও কিছু গান গেয়েছেন, কিন্তু ওনারই সব লেখা। সো কম্পেয়ারেবল না। আমি তো বলছি যে ওনার দুর্ভাগ্য যে উনি আসলে ভারতবর্ষে জন্মেছেন এবং বাংলা ভাষায় উনি গান লেখেন। উনি যদি আসলে বব ডিলান যেরকম আসলে সঙ্গীতের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন, আমি মনে করি যে উনি যদি আসলে বিদেশে জন্মাতেন, ওনার যেই আসলে উনি যেই ধরনের কাজ করেছেন, ওনার পরিচিতি এবং খ্যাতি অনেক বেশি থাকত। হ্যাঁ, তো বব ডিলানের রেফারেন্সে মনে পড়লো, তো ওনার ব্যাপারে তো অনেকেই বলে যে উনি বব ডিলান স্টাইল বা বব ডিলানের হচ্ছে অনুকরণ করেন। তো সেক্ষেত্রে আমরা কোনো একটা জিনিস যখন প্রথমবার শুনি, তখন আমরা যতটা চমকিত হই, ওইটার কপি ভার্সন, মানে কপি ভার্সন তো আর আমাদেরকে ওইভাবে অ্যাট্রাক্টেড করে না। আচ্ছা, বব ডিলানের প্রসঙ্গ বলায় একটা ব্যাপার ভালো হয়েছে, আমি নিজেও বলতে চাচ্ছিলাম যে অনেকে বলেন যে ওনার মানে কাজ দেখা এই গানগুলো বা গায়কের স্টাইল এগুলোর সাথে হচ্ছে বব ডিলান থেকে অনেকটাই কপি করে, এবং উনি বব ডিলানের দু একটা গান বোধ বাংলা অনুবাদও করতেন, কতটা পথ চলে যেত কোথায় পাওয়া যায় সেটা। তো আমার কথা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু নতুন একটা জিনিস দেখি, এরপরে প্রথম আমরা হয়তো চমকিত হই, এরপরে যখন ওই টাইপ আরো কিছু হয়, তখন তো ওটা আমাদের জন্য চমক হয় না, ওটা তখন আমাদের জন্য একটা একঘেয়ে ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে সে বাংলা ভাষায় না হয়ে যদি বাইরের দেশে হইতো, সে অনেক হইতো, সমাদৃত হইতো যতটুকু হয়েছে তার চাইতে। তো সেক্ষেত্রে বাইরের দেশের লোকজন যদি বব ডিলানকে অলরেডি দেখেই ফেলে, তাহলে এই সুমন তাদের কাছে কি এমন ম্যাটার করতো? ও আচ্ছা, সো আপনি বলছেন যে বাইরের দেশে হলে কি হতো। আচ্ছা, ওকে। সো একটা এখানে ডিসক্লেইমার আছে, অথবা একটা আছে যে আপনি বলছেন যে বব ডিলানকে কপি করছে, তো এটা আসলে একদমই ঠিক না। উনি এনার বিভিন্ন সাক্ষাৎকার পড়লেও আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। ওনার মতো এত পৃথিবীতে গান শুনেছেন বিভিন্ন ভ্যারাইটিসের, এটা খুব কমই আছে। উনি আমাদেরকে বলেছিলেন, একবার আমরা একটা প্রশ্ন করেছিলাম ওনাকে যে কেউ যদি আসলে গান করতে চায় অথবা গান লিখতে চায়, তাকে আসলে কি করতে হবে। তা উনি বলেছেন যে শুধু শুনে যেতে হবে, আর কিছু না করলেও হবে, শুধু শুনবা তোমরা সবাই সব মনোযোগ দিয়ে। সো উনি বব ডিলানের গানটা যখন উনি প্রথম শোনেন, ওনার কাছে হি গট ইন্সপায়ার্ড, এবং উনি বলেছিলেন যে হ্যাঁ, এরকম করে তো গান লেখা সম্ভব। হ্যাঁ, এটা তো আপনি বলছেন। হ্যাঁ, এটা আমি বলেছি। কিন্তু আসলে উনি আসলে যেই তো ওনার তো গানের হাতেখড়ি অনেক আগে থেকেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলার যে বিভিন্ন ধরনের গান আছে, এটা আমি কীর্তন বলি, লালন বলি, রবীন্দ্রসঙ্গীত বলি, হিমাংশু দত্তের গান অথবা সলিল চৌধুরী, এনার এই সব গানগুলোই হচ্ছে উনি ব্লটিং পেপারের মতো আসলে শুষে নিয়েছেন। এবং উনি বলেন যে আমি আসলে খুব অনেক বড় সঙ্গীতজ্ঞ না, অনেক বড় না, আমি কোনো সঙ্গীতজ্ঞই না, আমি জাস্ট লিসেনার। সো উনি বলছেন যে ওনার গানের ভেতরে যত না আসলে বব ডিলানের কোনো ধারা আছে, তার থেকে বেশি হচ্ছে কীর্তন, তারপরে হচ্ছে এই ধরনের জিনিসপত্রগুলোই হচ্ছে বেশি। সো এটা আসলে ইটস নট ট্রু যে একটা পার্টিকুলার পার্সনকে উনি ফলো করেন, সম্ভব না। তো এটা তো ওই চিপ কপি হিসাবে ধরা পড়ে যেত আর কি। সো সবসময় হতো। আর আমি যেটা বলছি যে হি ইজ অ্যান অ্যাবসোলুট ইন্টেলিজেন্ট পার্সন, এবং উনি আসলে নিজেকে সবসময় হচ্ছে এক্সপেরিমেন্টালি ভেঙেছেন। আপনারা হয়তো জানেন না, উনি বছর 3-4 আগে বাংলা ভাষায় খেয়াল রচনা করা শুরু করেন। সো খেয়াল হচ্ছে একটা সঙ্গীতের একটা স্পেসিফিক টাইপেরই, যেখানে আসলে 3-4 লাইনের মনে হয় গান হয়। সো সেই জিনিসগুলো যদিও আমি কিছু বুঝি না এবং আমি অনেক বেশি এনজয় করিনি, কিন্তু আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথের গান যেরকম আসলে প্রায় 50-60 বছর পরে অনেক বেশি পপুলার হয়েছে, ওনার এই খেয়ালগুলো হয়তো একসময় পপুলার হতে পারে। তো উনি এরকম এক্সপেরিমেন্টাল, ইভেন ওনার কিন্তু একটা ইংরেজি অ্যালবামও উনি বের করেছেন এক্সপেরিমেন্টালি। হি ইজ এ জিনিয়াস। আচ্ছা, কবি সুমন কি পপুলার? কবি সুমন কি পপুলার কিনা, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সো
এখন পপুলারিটি ডেফিনিশন কি? হিরো আলম তো এক্সট্রিমলি পপুলার, রাইট? না, হিরো আলম পপুলার না, না, অবশ্যই হি ইজ পপুলার, আপনি তার এইটা দেখেন আর কি। হিরো আলম পপুলার আই ডোন্ট থিংক। আচ্ছা, মমতাজ তো অবশ্যই পপুলার, রাইট? উনি যেখানে আপনার পপুলার, আসিফ অনেক পপুলার, জেমস অনেক পপুলার। হ্যাঁ, কিন্তু আপনি কি কখনো মমতাজকে আপনার বুয়েটে নিয়ে এসে গান গাওয়ালে, অথবা আসিফ আব্বু কি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে এসে কখনো গান গাবে? জেমস তো আসে অসংখ্যবার, হ্যাঁ জেমস আসে, ঠিক আছে, ওকে। তো সে আসলে পপুলারিটি তো আসলে এই মানে পরিমাপ করার তো আসলে কোনো যন্ত্র নেই, কিন্তু হ্যাঁ পপুলারিটি পরিমাপ করার অবশ্যই যন্ত্র আছে। আপনি কি কি ক্রাইটেরিয়ায় ধরবেন? ধরেন উনি সোলো পারফর্ম করবেন, আপনি আমাকে যে কোনো ভেন্যু দেন, আমি ভেন্যু আসলে ভরিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। আমি বলবো যে উনি 2 দিনের ব্যবধানে 4টা প্রোগ্রাম করবেন, এই 2 দিনের ব্যবধানে 4টা প্রোগ্রাম করলেও আমি হচ্ছে দর্শক নিয়ে আসতে পারবো এই 77 বছর বয়সে। সেইং সো আপনি হয়তো বলতে পারেন যে এটা হচ্ছে একদম ম্যাস লেভেলের, একদম প্রত্যন্ত জনপদের লোকের কাছে পৌঁছায়নি। তো এটা আসলে না পৌঁছানোর পেছনে কিছু কারণও আছে, সেটা হলো যে ওনার এখনো অনেক গান আছে যে গানগুলো আমি হয়তো 10-15 বছর ধরে শুনছি, কিন্তু শুনতে শুনতে হঠাৎ করে এখন আমি এই জিনিসগুলো রিলেট করতে পারি। সো ওনার একটা গান আছে হচ্ছে ইচ্ছে হলো। সো আপনাকে যদি বলা হয় যে আপনার আসলে ভেতরে যে ইচ্ছাটা আছে অথবা ডিজায়ারটা আছে, আপনি এটাকে 1 অথবা 2 লাইন দিয়ে একটু প্রকাশ করেন। ইচ্ছা হলো এক ধরনের না, আচ্ছা, এটা ওইটা তো জেন না, আপনি বলেন। আপনাকে বলা হলো যে ভাই ইচ্ছে না, আমাদের বিভিন্ন জিনিস করতে তো ইচ্ছা করে, ধরেন আমার খেলা দেখতে ইচ্ছা করে, আমার গান শুনতে ইচ্ছা করে, তো ইচ্ছাটা কি? আপনি একটু 1-2 লাইন একটু আমাকে বলেন। ইচ্ছা একটা চিঠি। ইচ্ছা হচ্ছে একটা চিঠি, ঠিক আছে। আচ্ছা, তো উনি আসলে বলছেন যে ইচ্ছে হলো এক ধরনের গঙ্গাফড়িং, অনিচ্ছাতেও লাফায় খালি তিরিং বিরিং। ইচ্ছে হলো এক ধরনের বেড়াল ছানা, মিহি গলার আবদারে সে খুব শেয়ানা। তারপরে ইচ্ছে হলো এক ধরনের মগের মুলুক। এর পরের লাইনটা, স্ট্রাইকিং লাইনটা শোনেন, যে ইচ্ছে হাওয়ায় অনিচ্ছেটাও দুলছে দুলুক। মানে মানুষজন যে ইচ্ছের ভেতরেও মাঝে মধ্যে সে কনফিউজড হয়ে যায়, তো এরকম যে একটা লাইন লেখা সম্ভব যে ইচ্ছে হাওয়ায় অনিচ্ছাটাও দুলছে দুলুক, তো এটা আসলে তো খুব ডিফিকাল্ট। মানে আমি হচ্ছে অনেকদিন পর পর আবিষ্কার করি। এটার পরে আরেকটা পদটিকাতেই সুমনের এরকম অসংখ্য গান আছে যে গানগুলো রেকর্ডেড হয়নি, উনি হচ্ছেন কনসার্টে গিয়েছেন, এগুলো কোনো রেকর্ডিং নাই, কোনো ফর্মাল রেকর্ডিং নাই। তো এই গানগুলো কি পপুলার হয়েছে? এই গানগুলো পপুলার হয়নি আনটিল সৃজিত মুখোপাধ্যায় নামে একজন ডিরেক্টর আছেন, যিনি আসলে আধুনিক বাংলা গানে হচ্ছে আধুনিক বাংলা মুভিতে একজন খুব সৃজিত মুখার্জি, উনি খুবই ফেমাস। তা উনি ওনার একটা মুভিতে সুমনকে হচ্ছে রিকোয়েস্ট করেন যে আপনি একটু আমার এই গানটার মিউজিকটার হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেন। জাতিস্বর, রাইট। সো জাতিস্বর মুভিটাতে, জাতিস্বর তো সুমনের নিজেরই একটা খুব বিখ্যাত গান আছে। হ্যাঁ, এই ফিল্মটা তো অ্যাকচুয়ালি ওই গানটা ওই থিমটার উপরেই, কিন্তু ওইখানে কিন্তু আপনার রূপঙ্কর বাগচি নামে একজন গায়ক, এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এই গানটা উনি গেয়েছেন, এবং এই গানটা কিন্তু অনেক পপুলার হয়েছে, সবাই জানে যে এটা রূপঙ্করের গান, এবং এটা হলো ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়ে গিয়েছিল আর কি। কিন্তু এই গানটা কিন্তু সুমনের গান, উনি অসংখ্য জায়গায় গেয়েছেন। সো আসলে আমার মনে হয় যে সুমনকে আসলে যেই পরিমাণ আমাদের এক্সপোজার দেওয়া উচিত, অথবা ওনাকে আসলে যেইভাবে ব্যবহার করতে পারা উচিত। উনি কিন্তু খুব প্রলিফিক, আমি তো আপনাকে বলেছি না যে সমানে উনি গান লিখতে পারেন। আমি আরেকটা প্রজেক্ট করেছিলাম এরকম একটা কংগ্লোমারেটের সাথে, সমানে উনি গান লিখতে পারেন। তো ওনাকে আমরা আসলে পার্টিকুলারলি ইউজ করতে পারিনি, এবং ওনাকে হচ্ছে আমরা ওনার গানগুলোকে আমরা যথাযথ জায়গায় এক্সপোজার দিতে পারি। তাহলে কি তো এই সে তুমি কেমন তুমি, এটা কিন্তু গ্রামে গঞ্জেও পপুলার, মানুষজন গায়, এটা কিন্তু সুমনেরই গান। হ্যাঁ, জাস্ট এটা মুভিতে কোনোদিন বাজেনি, উনি প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্লেব্যাক করেননি, সব মানুষ জানে না। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে পপুলারটা আমি যে সেন্সে বলছি যে আমরা যদি সুমনকে হচ্ছে এক ধরনের যারা একটু বুদ্ধিবৃত্তিক ভাবে একটু উপরের দিকে থাকে বা একটু প্রিভিলেজ লাইফ লাইড করে, ওই ধরনের যে মানুষের যে বলয়, সুমন কি সেই বলয়ের মানুষ, নাকি ধরেন যে যারা মমতাজের গান শুনে, মনির খানের গান শুনে, ওই ধরনের মানুষও সুমনের গান শুনে? এটা আমি শুধু বাংলাদেশের কথা বলতেছি না, আমি ধরেন পশ্চিমবঙ্গেও অডিয়েন্সের দিক থেকেও কি উনি ওই ধরনের কিনা? এটা আসলে একটু ভাই কঠিন হবে। এটা আমি আরো হচ্ছে রিলেট করতে পেরেছিলাম, এটা হচ্ছে যে আমার বাসায় একজন
ভদ্রমহিলা আছেন, উনি আমাদের কাজে কর্মে সাহায্য করেন। তো ওনার হাজবেন্ড হলো মালয়েশিয়াতে যাবেন, এরকম একটা হয়েছে যে উনি কাজ করবেন এখানে ওয়ার্কার ভিসায়। তো ওনার একটা পাসপোর্ট করা দরকার। তো এই পাসপোর্ট করার পুরো প্রসেসের সাথে আমি ইনভলভ ছিলাম। সো লং স্টোরি শর্ট, আমি ওনাকে পাসপোর্ট অফিসে পাঠিয়েছিলাম, আমি সব অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে হচ্ছে উনি ওই ফর্মগুলো জমা দিতে চেয়েছিলেন। তো জমা দিতে চাওয়ার পরে পাসপোর্ট অফিসের লোকজন সেই ফর্ম জমা নেয়নি, তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। 2বার হয়েছে এরকম। পরে আমি গিয়েছি, আমি যাওয়ার পরে একদম সেম সেট অফ ডকুমেন্ট দিয়ে আমি এই অ্যাপ্লিকেশনগুলো জমা দেওয়াতে পেরেছি। তো জিনিসটা হচ্ছে যে এই পাসপোর্ট অফিসের লোকজনগুলো তাকে আসলে যেই প্রশ্নগুলো করছে, সেই প্রশ্নগুলো অনুধাবন করার মতো এবং সেটার রিপ্লাই দেওয়ার মতো আসলে ক্ষমতাটা ওনার ভেতরে আসলে তৈরি হয়নি, যদিও উনি একজন বাংলাদেশের আমারই সহনাগরিক। আমি যে ওখানে গেলাম, যে আমি যখন এই কনভারসেশনটা করলাম, আমার কনভারসেশনটা শেষে আমি পাসপোর্ট ফর্মটা জমা দেওয়াতে পেরেছিলাম। বের হয়ে এসে যখন ওনাকে জিজ্ঞেস করলাম, বলেন তো যে কি হলো, উনি বললেন যে আমি কিছুই বুঝতে পারলাম না। সো আসলে সবাই সুমনের গান বুঝতে পারবেন না, এবং এটার ভেতরে ওই একটা বিশাল শ্রেণীর মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য চটুলতাও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এরকম অনেক গান আছে না যে আপনার এরকম খুব চটুল গান, যেমন বলে যে তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া, কি যে বদ্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তো এটা তো একটা ভেতরে একটা অন্যরকম তাড়না তৈরি করে আর কি, ঠিক আছে। তো এই ধরনের গান তো ওনার গান না, তো মানুষ তো আসলে সব ধরনের মানুষ শুনবে না। কিন্তু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে যারা আসলে ওনার গান শোনে এবং যারা আসলেই এটাকে উপলব্ধি করতে পারে, তারা এটাকে খুব রিলিজিয়াসলি নেয়। সো আপনার সামনে একজন বসে আছে এবং এরকম আমি অসংখ্য মানুষকে চিনি। আচ্ছা, দেশ টিভিতে একটা প্রোগ্রাম আমি দেখছিলাম যে সুমন আজম খানের বাসায় গিয়ে একটা প্রোগ্রাম করছে, আপনি তো প্রোগ্রামটা দেখছেন? আমার যিনি আমার সাথে যিনি আমি বললাম যে আরিফ বিল্লাহ, আরিফ ভাই কবির সুমন ওনাকে নিয়ে গেছিলেন আজম খানের। হ্যাঁ। আচ্ছা, ওনার হচ্ছে আমি আপনাকে বলেছিলাম না যে উনি খুব বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশকে নিয়ে ওনার আপনার অনেক গান আছে, যেমন হচ্ছে একটা গান আছে যে বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ্ণয় মিশে আছে লালনের গান। তারপরে আরেকটা গান আছে ঢাকা নিয়ে, যে ওই তো তোমার শহর, তোমার গন্ধ মাখা, ঠিক আছে। সো এরকম ওইখানে একটা গান আছে যে ওই তো মুক্তিযুদ্ধ জাদুঘরের মোড়, ছোট্ট মেয়ের রক্তে ভেজা স্বাধীনতার ভোর। আমি এরকম চমৎকার লাইন আসলে খুব বেশি পাইনি। সুফিয়া কামালকে নিয়ে ওনার গান আছে, ঠিক আছে। উনি আজম খানকে নিয়ে উনি অনেক পড়াশোনা করেছেন। উনি চাচ্ছিলেন যে উনি আজম খানের সাথে যে আজম খানকে ওনার কেন স্টাডি করতে হবে? আজম খানের যে ধরনের গান গায়কি, সেটা তো ওনার ইয়েতে যায় না। উনি কিশোর কুমারকে নিয়ে উনি একদম ওপেনলি বলছে যে কিশোর কুমার তো গলা ছাড়া কিচ্ছু নাই, কিসের শিল্পী। সে তো একদম কিশোর কুমারকে উড়ে দিচ্ছে। অথচ কিশোর কুমার তো ধরেন যে ওনার সময় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে শিল্পী ছিলেন। তো ওনার তাহলে আজম খানকে এইভাবে, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। এইটার অ্যান্সার না আসলে আমার কাছে নেই, ওনাকে জিজ্ঞেস করলে আসলে ভালো হয়। কিন্তু কারণ আজম খান সম্পর্কে আমিও আসলে অনেক বেশি নলেজ রাখি না। তবে আমার কাছে মনে হয়েছে যে যেটা আসলে ওনাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে যে আজম খান একজন সঙ্গীত শিল্পী এবং তিনি হচ্ছেন একটা স্পেসিফিক কাইন্ডের গানের বাংলাদেশে প্রচলন করেছেন, এবং মোরওভার হি ইজ এ ফ্রিডম ফাইটার, এবং অকুতোভয় যোদ্ধা ছিলেন, যে উনি অস্ত্র হাতে বের হয়ে চলে গেছে। সেই সবকিছু মিলিয়ে হচ্ছে মানে আজম খানকে তাহলে আমি বলবো যে মানে একজন মিউজিশিয়ানের চাইতে একজন ক্যারেক্টার হিসেবে নাকি তাহলে বেশি অ্যাট্রাক্ট করে। আমার কাছে সেটাই মনে হয়, কিন্তু আমার কাছে একদম এটার অ্যাবসলিউট অ্যানসার নেই, আমি ওনাকে কখনো জিজ্ঞেস করিনি এই ব্যাপারে। বাট আমার এটা জানা দরকার, বিশেষ করে আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম, আমার তো অনেক জায়গায় যখন আমি ঘুরলাম মানে 1.5 মাসে, আমার তো পশ্চিমবঙ্গেও থাকা হয়েছে, বিশেষ করে কলকাতায়, বোলপুর। মানে আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের লোকজন এই বাংলার মানুষজনের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি যে তাদের খুব উচ্চ ধারণা, তা কিন্তু না। তো সেক্ষেত্রে উনি তো এমন না যে ওনার পূর্বপুরুষ বাংলাদেশে ছিল বা উনি নিজে বাংলাদেশে জন্ম নিয়েছে পরে মাইগ্রেট করে গেছে, তা তো না। তো তাহলে ওনার আসলে বাংলাদেশের প্রতি এই যে এইটার কারণ কি? মানে যদি একটু চটুল কথা বলে যে সাবিনা ইয়াসমিনকে বিয়ে করছিল, এইটা কারণ? ঠিক কি কারণে বাংলাদেশ ওনাকে? না, অ্যাবসলিউটলি না। ওনার আসলে বাংলাদেশের পিছনে এত ফ্যাসিনেশনের পিছনে 2টা কারণ ওনার কাজ করে। একটা হচ্ছে 1952, একটা হচ্ছে 1971, ঠিক আছে। এই 2টাই হচ্ছে ওনার মানে
বাংলাদেশকে ভালোবাসার পেছনে আমার মনে হয় যে মেইনই যে ভাষার জন্য যে আপনার কিছু মানুষ জীবন দিতে পারে, ঠিক আছে, So এইটা হচ্ছে ওনার চিন্তার বাইরে। ৭১-এ যে আমরা একটা দেশ স্বাধীন করে ফেলেছি এটাও ওনার চিন্তার বাইরে। উনি হচ্ছে অনেকবার এরকম বলেছেন যে কনসার্টের সময়, আমাদের প্রোগ্রামের সময় বলেছেন যে এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে পুরুষ। আমি সবাইকে বলি যে পুরুষ দেখতে হলে তোমার বাংলাদেশে যাওয়া উচিত, বাংলাদেশে হচ্ছে আসল পুরুষ। সো উনি এটা খুব হাইলি রেট করেন যে এই বাংলাদেশ এবং বাংলাদেশিদের, এবং এটা তো গানের ভিতরে অসংখ্যবার অনেক বাংলাদেশিদের কথা আর কি গানের ভিতরে উঠে এসেছে। সো উনি বলছেন যে ওনার একটা ওই যে গানের ভিতরে বলা আছে যে অনেক কিছু উনি বলছেন, যে তারপরে উনি বলছেন যে এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। মানে উনি বাংলাদেশকে ওনার দেশ বলেই মনে করেন, কারণ হচ্ছে এই বাংলাদেশি আব্বাস উদ্দিনের জন্ম, এই বাংলাদেশেই হচ্ছে, জিনিসটাকে এইভাবে দেখা, এই বাংলাদেশেই হচ্ছে মুক্তিযুদ্ধ হয়েছে। সো এই বাংলাদেশেই ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্ম হয়েছে, এই বাংলাদেশেই সুফিয়া কামাল জন্মেছেন। এই 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 দেশটা ওনার দেশ যদি না হয় তাহলে কোনটা ওনার দেশ? নাকি এইটাকে এইভাবে ইন্টারপ্রেট করার সুযোগ আছে যে যেহেতু দুই বাংলা, He doesn't care. এইটা নিয়ে মানুষের অনেক, আমি যদি এটাকে একটা স্ট্যান্ডবাজি হিসেবে দেখি যে যেহেতু বাংলাদেশে একটা বড় মার্কেট আছে এবং পশ্চিমবঙ্গের চাইতে বাংলাদেশের জনসংখ্যা বেশি, তো সেক্ষেত্রে ওইটা বা পশ্চিমবঙ্গের মানুষজন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ দুই বাংলা আলাদা হয় এটাকে তারা এখনো ই করে না, ভালোভাবে দেখে না, মনে করে যে এখনো দুই বাংলা একসাথে থাকা উচিত ছিল। তো ওই সমস্ত জায়গা থেকে তার এই আবেগটাকে স্ট্যান্ডবাজির পয়েন্ট দেখার কোনো স্কোপ আছে কিনা? তাহলে আপনি আমাকে আরো একটা অথবা দুইটা শিল্পীর নাম বলেন যারা আসলে ইস্তানবাজির অংশ হিসাবে বাংলাদেশকে নিয়ে এরকম সিগনিফিক্যান্ট গান লিখেছেন, বারবার একা এসেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। আমার মনে হয় না আপনি অন্য কাউকে পাবেন। এবং তো আছে তো না, বাংলাদেশকে নিয়ে ওনার অনেক গান নাই। হ্যালো বাংলাদেশ অ্যালবামে হচ্ছে হয়তো একটা হবে, কিন্তু বিভিন্ন সময়ে যে আসলে বাংলাদেশের প্রতি আরেকটা জিনিস হচ্ছে যে উনি যদি আসলে ওনার জনপ্রিয়তাটা থেকে নিয়ে আসলে কখন ইজ কেয়ারলেস, উনি এগুলো কেয়ার করেন না, ঠিক আছে। আপনি হচ্ছে দেখবেন যে উনি কখনোই কেয়ার করে না। উনি যখন এইটা হয়তো পুরোপুরি বলাটা ঠিক হবে না, তারপরেও আমি একটু বলি, সেটা হলো যে উনি কিন্তু একদম খ্যাতির চূড়ান্ত শিখরে যখন ছিলেন ঠিক সেই সময় হচ্ছে উনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং উনি জানতেন যে যেই মুহূর্তে উনি আসলে এই মুসলমান হয়ে যাবেন সেই মুহূর্তে কিন্তু ওনার একটা বড় বাজার ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। হি ডিড ইট, হি ডিডন্ট কেয়ার। এবং তারপর থেকে তো আপনার যে 2000 সাল থেকে 2008 পর্যন্ত একটা বড় অংশ গ্যাপ ছিল, উনি কোথাও প্রোগ্রাম করতে সেরকম আগের মতো পারতেন না, বাংলাদেশে উনি আসেননি। উনি এগুলো কেয়ার করেন না, উনি যেটা মনে করেন যে করবেন ওটা উনি করেন। সো উনি আসলেই বাংলাদেশকে ভালোবাসেন, দ্যাটস ওয়াই হি কামস হেয়ার। এবং এই যে ধরেন আমি তো কেউই না, আমি একটা হচ্ছে ধরেন ইউনিভার্সিটি থেকে বের হওয়া একটা ছেলে, আমরা হচ্ছে ওনাকে মেইল দিয়েছিলাম যে আপনাকে নিয়ে আমি বাংলাদেশে প্রোগ্রাম করতে চাই। উনি বলেছেন যে বাংলাদেশে আমাকে যতবার ডাকবে আমি ততবার বাংলাদেশে আসবো। And this is true. আসলে রিয়েলি উনি বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন। এখানে কোনো স্টানবাজি নাই, ওকে, এটা ঢেকে রাখা যায়। মানে আপনি ওনার যে পার্সোনালিটিটা পোর্ট্রে করতেছেন যে একটু কেয়ারলেস ধরনের, একটু মানে একটু রক্ত, একটু একরোখা কিন্তু আবার খুব ডেডিকেটেড, এই ধরনের একটা ক্যারেক্টার, তো সেই রকম ক্যারেক্টার যখন আবার নির্বাচন করে তার মানে তো সে তার একটা ক্ষমতার প্রতি একটা মোহ বা আকাঙ্ক্ষা আছে। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? ওনার যা ক্যারেক্টার আপনি বর্ণনা করতেছেন তার সাথে তো ক্ষমতার মতো একটা নীতিহীন ব্যাপারের সাথে তো ওনার জড়ানোর মানে আসলে সুযোগ দেখি না। তো তাহলে কি এইটা কি বয়স বাড়ার সাথে সাথে মানুষের যে মনোভাব চেঞ্জ হয়ে যায়? উনি কি সেটা একটা ক্লাসিক্যাল কেস, নাকি আমরা বলবো যে ওইটা হচ্ছে ওনার ওই সময় একটা মতিভ্রম হয়েছিল? মানে এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আগে শেষেরটা দিয়ে শুরু করি, তারপরে শুরু করব। উনি কিন্তু সেকেন্ড টাইম ইলেকশনে দাঁড়াননি, এবং উনি আসলে যে আসন থেকে ইলেকশনে জিতেছিলেন ওই ইলেকশনে একটা খুব হেভি ওয়েট প্রার্থী ছিল। উনি প্রথমবার যখন ইলেকশন করেন তখন কিন্তু উনি তাকে হারিয়েই ইলেকশনে এসেছিলেন, এবং তার কিন্তু রিইলেক্টেড হওয়ার সকল সম্ভাবনা ছিল, কারণ নেক্সট টাইমও হচ্ছে সেম গভর্নমেন্টই পাওয়ারে আসছিল। উনি ইচ্ছা করেই নেক্সট বছর ইলেকশনে দাঁড়াননি, কারণ 4 বছর ক্ষমতায় থেকে অথবা এমপি হওয়ার পরে তার হচ্ছে সেই মোহটা ভঙ্গ হয়েছে যে আসলে এখানেই তো। এবং ওই এমপি হওয়ার পরে উনি আমাদেরকে এরকম বলেছিলেন যে আসলে কত কিছু কাজ করার যে স্কোপ আছে, শুধু হচ্ছে আমার শুধু ইচ্ছা করে যে আমি গ্রামে যে
পানি লাগানোর কল লাগাই, মানে পানির কল লাগাই, কারণ বিশুদ্ধ পানিই নাই। হ্যাঁ, আচ্ছা, এইবার একটু শুরুর দিকে আসি। আপনাকে আসলে একটু এই কনটেক্সটটা আসলে একটু বললে ভালো হয়। সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম 34 বছর ক্ষমতায় ছিল। 34 ইয়ার্স ইজ এ ভেরি ভেরি লং টাইম। সেই 34 বছর যখন ক্ষমতায় ছিল তাদের হচ্ছে, এবং সিপিআইএম যে ক্ষমতা থেকে কখনো আসলে ক্ষমতাচ্যুত হতে পারে ওয়েস্ট বেঙ্গলে, এটাই আসলে কারোর ধারণায় ছিল না। এবং পুরো ভারতের ভেতরে খুব সম্ভবত ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা, এই দুইটা স্টেটেই শুধু সিপিআইএম রুল করত। কিন্তু যেই ঘটনাটা সূত্রপাত সেটা হচ্ছে যে টাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য একটা প্রপোজাল দিয়েছিল। সো তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা জায়গা চুজ করে, যেটা একটার নাম হচ্ছে সিঙ্গুর আর একটার নাম হচ্ছে নন্দীগ্রাম। তো সমস্যাটা হচ্ছে যে সিঙ্গুর এবং নন্দীগ্রামে অসংখ্য কৃষক থাকে, ওটা কৃষি প্রধান জায়গা। সো এই কৃষি প্রধান জায়গাতেই আসলে ফ্যাক্টরিটা এস্টাবলিশমেন্টের কথা বলা হয়। তো কৃষকরা প্রতিবাদ করে, এবং এখানে আসলে অনেক মুসলমান কৃষক ছিল, মেজরিটি কৃষক ছিল। তো কৃষকরা যখন প্রতিবাদ করে তখন হচ্ছে কৃষকদের উপরে গুলি চালানো হয়। সো এইটা হচ্ছে সুমনকে আসলে বিপুলভাবে আসলে নাড়া দিয়ে গেছে। এবং এরপরে হচ্ছে উনি তো, আপনার তো এদের এগেনস্টে যাওয়ার জন্য তো কোনো একটা পার্টির ভেতরে আসতে হবে, তখন হচ্ছে উনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং বিভিন্ন জায়গায় যেয়ে গিটার নিয়ে হচ্ছে উনি গান তৈরি করেন আর কি। এবং আমার মনে হয় যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার এই ক্ষমতাটা থেকে ক্ষমতাচ্যুত করার পেছনে ওনার একটা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা আছে। উনি অসংখ্য গ্রামে গিয়েছেন এবং গিটার বাজায় বাজায় গান গেয়েছেন। আমি ধারণা করেছিলাম যে আপনি এই প্রশ্নটা করতে পারেন, তো আপনাকে একটু আমি এখানে বলি যে উনি ওই প্রোগ্রামকে নিয়েও অসংখ্য, ওই সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়েও অসংখ্য গান লিখেছেন। তো এর ভিতরে কাজী নজরুল ইসলামের একটা কবিতা ছিল যেটা হচ্ছে হিন্দু মুসলিম যুদ্ধ, যেখানে কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে লাঠিতে আজ টুটে গম্বুজ পরে মন্দির চূড়া, সেই লাঠি কালী প্রভাতে করিবে শত্রু দুর্গ গুড়া। এই কবিতাটার লাস্ট দুইটা লাইন হচ্ছে হিন্দু মুসলিমের ভিতরে কনফ্লিক্ট নিয়ে, যে লেজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণলঙ্কা পুরা। তো লেজে আগুন যদি লাগে তাহলে তুমি হচ্ছে হনুমানের মতো পুরা যে স্বর্ণলঙ্কা, মানে একদম শ্রীলঙ্কাটাকে তুমি ছাড়খাড় করে দিতে পারো। সো এটা দিয়ে উনি ওখানে গান গান না, আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন। হ্যাঁ, ওটা একটা ডিফারেন্ট জিনিস আর কি। হ্যাঁ, ওটা আর কি। তো উনি আসলে লোকজনদেরকে যে বুঝিয়েছেন যে আসলে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অথবা বামধারার রাজনীতি যারা করে এরা তো আসলে সবসময় সাম্যের কথা বলে, এরা কিন্তু আসলে গরিবের কথা বলে, এরা কিন্তু ফসলের কথা বলে। সো উনি স্পেসিফিক্যালি বলেছেন যে ফসলের গান গেয়েছিল যারা সাম্যের ধ্বজা ধরে, এখন তারাই পোড়ায় ফসল পুঁজির দালালি করে, ভেবেছিল এরা পার পেয়ে যাবে বাংলায় আগাগোড়া, লেজে যদি তোর লেগেছে আগুন স্বর্ণলঙ্কা পোড়া। তারপরে বলছে যে লাঙল যাদের জমিও তাদের, ওরাই বলতো আগে, এখন ওদের তেষ্টা মেটাতে চাষির রক্ত লাগে, জাগো বিদ্রোহ ছোট প্রতিশোধ কামনার খেপা গোড়া, লেজে যদি তোর লেগেছে আগুন স্বর্ণলঙ্কা পোড়া। তো লাস্ট লাইনটা এরকম যে কাজী নজরুল তোমার বাক্য ধার করে আমি গাই, গণজাগরণ দেখে আজ আমি এই গান বেঁধে যাই, স্মৃতিতে এখনো তোমার কথাই প্রতিবাদী সুরে মোড়া, লেজে যদি তোর লেগেছে আগুন স্বর্ণলঙ্কা পোড়া। সো মানে উনি এটা মানে একদম রিলিজিয়াসলি নিয়েছিলেন যে ওখানে আপনার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার আসলে ক্ষমতায় থাকার আর কোনো আপনার কোনো ধরনের মোরাল গ্রাউন্ড নাই, দিস পার্টি হ্যাজ টু বি আউট অফ দ্য পাওয়ার। এবং এটা 34 বছর পরে সম্ভব হওয়ার পিছনে আমার মনে হয় কবি সুমনের একটা বড় ভূমিকা আছে, এবং সেজন্যই উনি 4 বছরের জন্য এমপি ছিলেন। তারপরে আর উনি এমপি হন। ভূপেন হাজারিকাও তো গানের জন্য বহু কিছু করে, পরে সেও যখন ইলেকশন করলো তো সে তো অনেক নিন্দিত হয়েছিল। তো আমার কথা হচ্ছে যে যারা এই ধরনের গান করে, বা এটা তো আসলে আলাদা জগৎ, সবার সবকিছু আসলে পারতে হবে কেন? মানে আপনি একজন ভালো গায়ক, মানে আপনি একজন ভালো প্রশাসক হবেন, এইটা তো আসলে কখনোই সম্ভব না। বিশেষ করে এই যে আমাদের এবার বিসিবিতে যখন বিভিন্ন লোকজন আসলো, দেখা গেল যে তাদের কি অবস্থা। তো এটা তো ট্রু। তো তাহলে আপনি এইটাকে মানে সুমন তো একজন মানুষ, তো মানুষের তো লোভ আকাঙ্ক্ষা কামনা বাসনা থাকবে। তো আপনি এই যে যুক্তিগুলো দিচ্ছেন, এইটাকে কেন আপনি মানে পলিটিক্যাল গিমিক হিসেবে না দেখে কেন আমি এটাকে পলিটিক্যাল গিমিক হিসেবে তখনই নিতাম যদি উনি ওই 4 বছর এমপি থাকার পরে এটা কন্টিনিউ করতেন।
ঠিক মানে আছে, উনি কি ওনার তো একটা অবজেক্টিভ উনি কি 4 বছরে খুব ভালো পারফর্ম করছে এমপি হিসেবে? এমপিতে তো ভালো, এমপি উনি তো তো ওর বহু বিতর্কেও জড়াইছে যতদূর আমার মনে পড়ে। ওনার বহু ওই সময় ক্লিপিংস দেখা যাচ্ছে যে না, ওটা ওই সময় না, ওটা পরের, উনি তখন এমপি ছিলেন না। এমপিদের তো অনেক ভালো পারফর্ম করতেও হয় না। আপনি কি মনে করেন যে এমপিরা স্টেলার পারফর্ম? উনি অনেক আপনার আমি কি বলবো, সিনসিয়ার এমপি ছিলেন। উনি রেগুলার যেতেন, সবকিছু কমিউনিকেট করতেন, সবকিছু। আমি আপনার এই কথাটাতে এগ্রি করতাম যদি আসলে উনি 4 বছরের পরে এটা কন্টিনিউ করতেন। উনি আসলে ওনার অবজেক্টিভটাই ছিল যে আপনার কমিউনিস্ট পার্টি হচ্ছে সিঙ্গুরা নন্দীগ্রামে লোকজন মেরেছে, তাদেরকে ক্ষমতা থেকে বের করতে হবে, এটার জন্য যা করা দরকার উনি করবেন। এটা অ্যাচিভ হয়েছে। উনি 4 বছর ক্ষমতায় ছিলেন। উনি যেই মুহূর্তে বুঝতে পেরেছেন যে না, হি ইজ নট এনজয়িং ইট, হি জাস্ট লেফট ইট। আচ্ছা, আপনি এটা কিন্তু উনি নিজে আপনার 4 বছর শেষে উনি নিজে কমিউনিস্ট সিপিআইএম এর দপ্তরে যে বলেছেন যে আমি হচ্ছে ইস্তফা দিলাম। মানে উনি আর পার্টিরই মেম্বার না, মানে আমি আজ থেকে পার্টির মেম্বার না। ওকে, আমি মাঝখানে ইউটিউবে দেখছিলাম যে আসিফের সাথে উনি কয়েকটা কাজ, একটা দুটা মনে হয় গান করছে। তো এটাকে শুধুমাত্র টাকা উপার্জনের ছাড়া, ইন্সপিরেশন ছাড়া আর কোন জায়গা থেকে এটাকে ব্যাখ্যা করা যায়? মানে আসিফ তো আসলে যে ধরনের গান করেন বা যে ধরনের কোনো ভাবেই তো মানে সুমনের সাথে তো ঠিক টেস্ট ম্যাচ করে না। এইটাকে জাস্ট মানে একটা মানি মেকিং অ্যাক্টিভিটি ছাড়া আর কোনোভাবে দেখার সুযোগ আছে? ও আসলে কবির সুমন আসিফ আকবরকে চিনতেন না। হি হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া যে আসিফ আকবরকে। তো আরিফ ভাইয়ের থ্রু দিয়েই আসলে এই ইন্ট্রোডাকশনটা হয়। তো আরিফ ভাই হচ্ছে কবির সুমনকে অ্যাপ্রোচ করেন যে এরকম বাংলাদেশে একজন গায়ক আছে আসিফ আকবর, তো আপনি ওনার জন্য কিছু গান লিখে দিবেন কিনা। সো উনি ইন্টারেস্টেড গানটা গাওয়ার জন্য। তো তারপরে আসিফের কিছু গানের ক্লিপটা পাঠান। তো পাঠানোর পরে সুমন আসলে পার্টিকুলারলি বলেছিলেন যে ওনার ওই ভয়েসটা খুব ভালো লেগেছে। সো হি হ্যাজ এ ভেরি স্ট্রং ভয়েস, এবং এটার জন্য উনি আসলে কিছু গান আর কি ওনার জন্য লিখে দেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে আফটার অল হি ইজ এ প্রফেশনাল মিউজিশিয়ান, ঠিক আছে। সো হি আর্নস হিজ লাইভলিহুড বাই রাইটিং অ্যান্ড মেকিং সংস। সো ওনার কাছে যদি আসলে কেউ কোনো একটা প্রজেক্ট নিয়ে যায় এবং এটা উনি যদি মনে করেন যে এটা ভালো কিছু হবে, উনি আসলে লিখবেন। সো আমার তো মনে হয় একটা ভালো জিনিস হচ্ছে সুমনের। তো অনেক দিন ধরে কোনো প্রফেশনাল গান প্রফেশনালি আসলে রেকর্ড হচ্ছিল না। সো এই আমার কিছু গান হলো, সে এসডি রুবেল, মনির খান থেকে শুরু করে ইন্ডিয়ার যে কারোর সাথেই করতে পারে। যদি আমরা হেমন্ত মুখার্জি দেখি, সলিল চৌধুরী দেখি, ওনার ভিতরে না এই প্রেজুডিসটা নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি তাকে যেরকম একজন মানে একদম ডেভোটেড এবং খুবই কেয়ারলেস ধরনের ক্যারেক্টার মনে করতেছেন, তো এদের তো আসলে দেখা যাচ্ছে যে কাজ করার ক্ষেত্রে পছন্দের একটা ম্যাটার করার কথা। তো তার মধ্যে কি ওই ব্যাপারটা না? উনি তো আসলে গানটা লিখেছেন এবং গানটা সুর করেছেন এবং গানটা হচ্ছে আরেকজনকে দিয়ে গাইয়েছেন। তো এখানে তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমিও তো সমস্যা দেখছি না। আমি জাস্ট জানতে যাচ্ছি যে এইটার পেছনে আপনার কি মনে হয়, এটা শুধুমাত্র মানি মেকিং অ্যাক্টিভিটি নাকি আপনার কি মনে হয় যে এটার পেছনে তার কোনো পারপাস? ইটস ক্রিয়েশন, উনি তৈরি করছেন, হি ইজ মেকিং সামথিং। কিন্তু তো গানগুলো তো আসলে উনি তৈরি করেছেন, উনি মিউজিককে সুর দিয়েছেন, সুর দিয়ে তো শেষ পর্যন্ত একটা গায়ক গেয়েছেন। সো হি লাভস টু ক্রিয়েট। ওনাকে আপনি যদি বলেন যে আমাকে আরো কিছু গান লিখে দেন এবং যদি এটাতে উনি কনভিন্সড উনি লিখে দিবেন, ঠিক আছে। হি লাভস টু রাইট, আমি তো বললাম। ওনার দেখা গানের সংখ্যা কত হতে পারে? 800 অথবা আরো বেশি। আচ্ছা, অনেক কম না। আমার কাছে ওনার 5টা পাবলিশ লিরিক্সের বই আছে এরকম মোটা, কিন্তু এর বাইরে তো অসংখ্য লিখেই তো গিয়েছেন। সো আমি ওই পাবলিশ যে অ্যালবামগুলো তার বাইরেও আমার মনে হয় যে অন্তত আরো 400 আনপাবলিশড গান আছে, যেটা উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনসার্টে গেছেন। একটা গান তো খুবই আমার প্রিয় আর কি, এখানে লেখা আছে যে ওই গানটা এরকম ছিল যে সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমার হাতের ছোঁয়ায়, নুয়ে পড়বেই দেবদারুটা যেখানে আমার কপাল নয়, সামথিং লাইক দিস। সো এই গানটা তো পাবলিশ হয় নাই। তারপরে হলো ওই যে টুক করে আলো দেখা, টুকি দেওয়ার রোদ্দুরে আমি, এটা জাতিস্বরে একটা অংশ আছে কিন্তু আরেকটা অংশ হয় নাই। তো এরকম আমি অন্তত 8-10টা গান বলতে পারবো যেটা দিয়ে সুপারহিট অ্যালবাম বের করে ফেলা যায়। উনি মাঝে কিছু নাটককেও অ্যাক্টিং করছে, তো আপনার কি মনে হয় মানে এইটা কি জাস্ট শখের বসে না কি কারণে ওনার অ্যাক্টিং করা দরকার কি? উনি না আসলে ওনার ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল অথবা ইচ্ছা আছে যে উনি একটা
মুভি তৈরি করতে চান, ঠিক আছে? তো উনি একটা মুভি তৈরি করতে চান, তো ওনার ইচ্ছা, এবং উনি কিন্তু মুভিতেও কিছু অভিনয় করেছেন আর কি। তো এখন অনেক সময় হয় যে অনেকে হচ্ছে তাকে রিকোয়েস্ট করে, উনি হচ্ছে এরকম ছোটখাটো কিছু জিনিস করেন, কিন্তু আলটিমেটলি ওনার একটা ড্রিম ছিল যে উনি একটা মুভি বানাবেন। আপনি যখন ওই লাস্ট যে ইটা হলো, মানে বাংলাদেশের কবিসম্মেলনের যে প্রোগ্রামটা হলো, ওইটার পরে আপনার সাথে যখন কথা হয়েছিল, আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলতেছিলেন, যে আপনি বলতেছিলেন যে 73-74 বছর বয়সেও ওনার গলা এখনো পুরোপুরি ঠিক আছে, গলা নষ্ট হয় নাই। তো এটা তো সাধারণত আনইউজুয়াল, মানে শিল্পীদের তো গলা এতদিন পর্যন্ত ভালো থাকে না। ইভেন মান্না দে, উনি 94 বছর বাঁচছে, ওনারও শেষের দিকে গলা ওইরকম ছিল না, ভালো ছিল না। তো ওনার গলা এখনো ঠিক আছে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, মিউজিক ইজ রিলিজিয়ন টু হিম আর কি, একদম অ্যাবসলিউটলি। আর হচ্ছে আমি হলো একদম প্রথম যখন সুমনের সাথে আমার গ্রিন রুমে আমি বসলাম, একটা প্রথম কনসার্ট 2008-এ, উনি খালি গলা একটু গুনগুন গুনগুন করে গাওয়া শুরু করলেন। মানে আমি লাইফে এরকম কিছু শুনি নাই, একদম সবসময় তো রেকর্ডিংয়ে শুনেছি, কিন্তু একদম পাশে বসে উনি খালি গলায় জাস্ট গুনগুন করে দুইটাই করলেন। মানে সে কি একটা অবস্থা, মানে ইটস হার্ড টু ডেসক্রাইব। উনি এখনো প্রতিদিন ভোরবেলা উঠে গলা সাধেন একদম নিয়ম করে, এবং ওনার সাথে ধরেন ওনার হোটেল রুমে আমরা যতক্ষণ ডিসকাস করেছি, এই ডিসকাশনের ভিতরে সবসময় উনি কিছু না কিছু গাচ্ছেন, ওনার নিজের গান না, বিভিন্ন মানুষের গান গেয়েই যাচ্ছেন, গেয়েই যাচ্ছেন, গেয়েই যাচ্ছেন, গেয়েই যাচ্ছেন। তো উনি সবসময় গানের মধ্যে থাকেন, এবং উনি বলছেন, আমাকে বলেছেন যে এখনো আমি প্রতিদিন গলা সাধি, এখনো উনি নিয়ম করে গলা সাধেন। ওনার কোনো প্রোগ্রাম থাকুক না থাকুক, উনি গলা সাধবেনই। কতটুকু মানে এই লাইনে উনি কম্প্যাশনেট এবং সিনসিয়ার, এরকম আমরা অনেক শুনি না যে অনেক ফেমাস সিঙ্গাররা ঠিকমতো গান গেতে পারে না। ইভেন মাইকেল জ্যাকসনেরও তো আছে যে ড্রাগে অ্যাডিক্ট হয়ে যায়। সো উনি একসময় খুব চেইন স্মোকার ছিলেন, এখন উনি সিগারেটও খান না। উইডো তো নিতেন প্রচুর, হ্যাঁ, গাঁজাও তো খেতে, এটা আমি জানি না, ঠিক আছে। সো উনি আর স্মোক করেন না। আমি আপনাকে কিছু সিনসিয়ারিটির এক্সাম্পল দিতে পারি। আমাদের এই প্রত্যেকটা কনসার্টই সাধারণত বিকাল 4টা অথবা 5টার পরে হয়েছে। তো উনি সবসময় আমাদেরকে বলতেন যে আমি ঠিক 11:30 থেকে 12টায় যাব, মানে 4 থেকে 6 ঘন্টা আগে যাব। উনি ঢুকবেন অডিটোরিয়ামে, প্রথমে অডিটোরিয়ামটাকে সালাম করে অথবা প্রণাম করে ঢুকবেন, ঢুকে পুরো সাউন্ডটা চেক করবেন। উনি 1 থেকে 2 ঘন্টা উনি পুরোপুরি সাউন্ড চেক করবেন সবাইকে বের করে দিয়ে, এবং চেক করার পরে যতক্ষণ পর্যন্ত উনি না স্যাটিসফাইড হবেন সাউন্ড নিয়ে, ততক্ষণ পর্যন্ত উনি ওখানে করবেন। করার পরে উনি গ্রিন রুমে চুপ করে 2 ঘন্টা বসে থাকবেন। সো ওনার বয়স হচ্ছে এখন কত, 77-78। আমি প্রিটি শিওর উনি 1000টার উপরে উনি পারফরমেন্স করেছেন। আমি একটা ক্লাস নেই, সেই ক্লাসের আগে কিন্তু আমি কখনো প্র্যাকটিস করি না। আমি যাই, যে ক্লাসে ঢুকে যাই, যেই করি। আমি জানি না যে আপনি এখানে আসার আগে কি নিজে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা বসে চিন্তা করেছেন কিনা, হয়তো আপনি রিক্সায় যেতে যেতেই করছেন, কিন্তু উনি রিলিজিয়াসলি আসলে 2 ঘন্টা এখানে আসবেন, এসে চুপ করে গ্রিন রুমে বসে থাকবেন, বসে কনসেন্ট্রেট করবেন, তারপরে উনি প্রোগ্রাম করতে স্টেজে উঠবেন। এবং মানে স্টেজটাকে এত বেশি সম্মান করেন যে ওনাকে যদি স্টেজে কখনো কেউ খাবার নিয়ে দেয়, উনি মারাত্মক খেপে যায় যে এর ভিতরে করার জন্য। তা আমার মনে হয় যে এই ডেডিকেশন, ডিসিপ্লিন এবং এই একটা যে ইগারনেস, যে সবসময় উনি নতুন কিছু আসলে একটা করার ইচ্ছা এবং ভাঙার ইচ্ছা, এই জিনিসগুলো ওনার ভেতরে প্রবলভাবে বিদ্যমান। ওই কনসার্টের মাঝখানে উনি বলেছিলেন যে ওনার অনেক ধরনের আইডিয়া আছে। একটা আইডিয়া হলো যে এরপরে যদি একটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামে উনি হচ্ছেন ওনার গান গাবেন না, উনি হয়ে ওঠা গান গাবেন। হয়ে ওঠা গান বলতে বোঝাচ্ছে যে ওনার কবির সুমন হয়ে ওঠার পেছনে যাদের আসলে ইন্সপাইরেশন ছিল, তাদের গানগুলো উনি গেয়ে শোনাবেন। সো ওনার এরকম মাথার মধ্যে আইডিয়া এরকম ঘুরতেই থাকে। আমার মনে হয় যে এটা একটা খুব বড় কারণ যে উনি আজকেও আপনার গলা সাথে যাচ্ছেন। সচিন টেন্ডুলকার যেরকম 40 বছর বয়সেও আপনার নেটে যে প্র্যাকটিস করতো, ও বলতো যে আমি যদি জানি যে আগামীকাল আমার লাস্ট, সে তো এই যে লিজেন্ড ক্রিকেটারদের এখানেও যেভাবে খেলে, বাংলাদেশ টাইপ ছোট ছোট টিমে সে এখনো করবে। সে বলছে যে আমি যদি জানি যে আজকে সকালে আমার লাস্ট ম্যাচ, তারপরে আমি ভোর 6টায় উঠে আসলে প্র্যাকটিস করতে যাব। সেটা আসলে আমার মনে হয় যে শেখার মানুষগুলো আসলে কমে যাচ্ছে আমাদের আশেপাশে, আমাদের শেখা উচিত এগুলো। আচ্ছা, আমরা যদি সুমনের লেগাসির কথা চিন্তা করি, যে আমাদের জেনারেশনের আমরা সুমনের গান শুনতাম, আমার যে ভাগ্নে, ও কি আসলে সুমনের গান শুনে কিনা আমি শিওর না। তো
ওই জেনারেশনের ছেলেপেলেদের সাথে কি আপনার ওঠা বসা আছে, মানে তারা কি আসলে কবি সুমনের গান শুনে, মানে তোমাকে চাই বা জাতির স্বর, এই ধরনের গান আমার কি তারা থেকে শোনে? 7-8 বছরের ছোট আমি চিনি, কিন্তু একদম আপনি যদি বলেন যে মানে 20 এখন বছরের যে কম, ছেলেটার বা যে মেয়েটার বয়স এখন 20-22 বছর, ও কি আসলে সুমনের গান শুনে কিনা, বা এখন 20-22 বছর ছেলে মেয়েরা তো নতুন নতুন প্রেম করা শুরু করতেছে, তো ওরা কি ওদের প্রেমিক প্রেমিকাকে এই ধরনের গান করে কিনা, শেয়ার করে কিনা? তো এটা বোঝা কি করতেছে এই কারণে যে যে কোনো কিছু তো আসলে একটা লেগাসি থাকে। তো সুমনের সেই লেগাসিটা কি আসলে জাস্ট একটা এই জেনারেশনের সাথে সাথে হারিয়ে যাবে কিনা? একটা জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ কিনা, মানে সে কি তাহলে একজন জেনারেশনাল লিজেন্ড কিনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জিনিসটা জানতে চাচ্ছি। আমিও তাই মনে করতাম, যে আপনি ঠিক যেভাবে এখন মনে করছেন আমিও তাই মনে করতাম। তো এই কনসেপ্টে আমার কিছুটা চিট ধরে হচ্ছে এই কনসার্টটা করার সময়। প্রচুর অল্পবয়সী ছেলে মেয়ে হচ্ছে টিকিটের জন্য ফোন দিয়েছে, যোগাযোগ করেছে, বলেছে যে আমাদের এত সামর্থ্য নাই, আমাকে জাস্ট একটু ভলান্টিয়ার হিসেবে আপনারা এখানে ঢোকায় দেন, আমি হচ্ছে জাস্ট ভলান্টিয়ার থাকবো। সেটার সংখ্যাটা কিন্তু নিতান্ত কম ছিল না। আমরা যদিও আসলে মনে করি যে আগের জেনারেশনের, আমরা কিন্তু সবসময় আমাদের ভিতরে একটা প্রবণতা আছে, আমরা মনে করি যে নেক্সট জেনারেশন সবসময় ইনফেরিয়র, আগের জেনারেশন সবসময় সুপেরিয়র ছিল। তো কিন্তু সবসময় তো আসলে লিগাসিটা এরকম কন্টিনিউ করছে। তা আমার মনে হয় যে যেহেতু আসলে ওনার গানগুলো অনেক রিচ, তো এই জিনিসটা আসলে থাকবে, এবং এমন একটা সময় হয়তো আসবে যখন এই গানগুলো নিয়ে গবেষণা হবে। ইভেন আপনি যদি আমাকে কোনোদিন একটা 8 ঘন্টা অথবা 10 ঘন্টার একটা স্লট দেন এবং সুমনের প্রত্যেকটা গান ধরে ধরে বলতে বলেন যে এই গানের পিছনে কি কাহিনী, এই গানটা কেন হয়েছে, এই গানটা কেন হয়েছে, তো আমি সেটা বলতে পারবো। তো আমার মনে হয় যে এখন যেরকম রবীন্দ্রনাথকে নিয়ে মানুষজন গবেষণা করে, এরকম একসময় কবি সুমনকে নিয়েও গবেষণা হবে, আর মানুষজন গান শুনবে হোপফুলি, যদি বাংলা ভাষা এক্সিস্ট করে, বাংলা ভাষা যদি টিকে থাকে। এখন যদি এমন হয় যে আমার 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 বাচ্চারা কে পপ শোনে, ঠিক আছে, কোরিয়ান গান শোনে, ওরা বাংলা গান শোনে না, ইটস নট অ্যাবাউট কবির সুমন, বাট বাংলা গানই শুনছে না, কিন্তু আসলে বাংলা ভাষা যদি এক্সিস্ট করে তাহলে আমার মনে হয় কবির সুমনের গানও মানুষজন শুনবে। আচ্ছা, কবি সুমনের এত ডাইভার্সিফাইড গান থাকতে এই তোমাকে চাই কিভাবে তার সিগনেচার গান হয়ে গেল? মানে সব মানুষ তোমাকে চাই গানটা শুনে এরকম মানুষ বোধহয় খুব কম আছে। তো আমার ব্যক্তিগতভাবে এই গানটা খুব আহামরি কিছু মনে হয় না। তো এই গানটা এরকম বিশাল পরিমাণে ভাইরাল হয়ে যাওয়ার পেছনে কি বিষয়ে কাজ করছে আপনার? ভাইরাল কিভাবে যে হয় এটা তো কেউ জানে না। সুমনও মাঝে মধ্যে বলেন যে কি যে একটা পাপ করে ফেলেছিলাম, তোমাকে চাই লিখে ফেলেছি, যেখানেই যাই শুধু তোমাকে চাই হচ্ছে গেতে বলে। আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া। কিন্তু ধরেন আপনি যদি আসলে গান হিসাবেই করেন যে এই গানের ভিতরে এমন কিছু লাইন আছে যেটা আসলে মনে হয় লেখাটা খুব ডিফিকাল্ট। যেমন হচ্ছে খুব সিম্পল, যে আপনার বলছে যে ভীষণ অসম্ভবে তোমাকে চাই, যে আপনাকে আমার অথবা একটা মেয়েকে আমার পছন্দ হচ্ছে, আমি মেয়েটাকে কোনোভাবেই পাবো না, এটা আমি জানি, কোনোভাবেই পাওয়া যায় না, কিন্তু আমি তারপরেও ভীষণ অসম্ভবে তোমাকে চাই। অথবা এখানে একটা লাইন আছে যে ছিপছিপে কবিতার ছন্দ ভাষায়। তো কবিতাটাকে যে আসলে ছিপছিপে বলা যায়, যে একটা ছিপছিপে ছেলে, আমরা বলি যে একটা ছিপছিপে ছেলে হেঁটে যাচ্ছে, কিন্তু কবিতাটাকে যে একটা ছিপছিপে বলা যায়, এটা তো আসলে কারোর কোনোদিন মাথায় আসবে না। তো অবশ্যই এই ধরনের জিনিস অনেক গানের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, কিন্তু তোমাকে চাই জাস্ট গট ফেমাস। আমি সুমনের আরো 20, 25, 30, 50, 100টা গান বলতে পারবো যেটা আসলে আমার কাছে ইকুয়ালি ফেভারিট। তো এই জন্যই আমি চিন্তা করতেছিলাম, মানে সম্প্রতি আমার ব্যাসার্ধগ্রাফি বইতে আমি হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা চ্যাপ্টার লিখছি। আচ্ছা, তো সেইখানে আমি করতেছিলাম যে হুমায়ুন ফরিদির যদি একটা বায়োপিক হয়, যে বায়োপিকে হচ্ছে যে মাত্র 5টা ক্যারেক্টার থাকবে, সেই 5টা ক্যারেক্টার আসলে কারা। তো সেম জিনিসটা আমি যদি এখন সুমনের ক্ষেত্রেই করতে চাই, যে সুমনের বায়োপিক আসলে হবে সুমনের গান দিয়ে। আপনি মাত্র 5টা গান বাছাই করতে পারবেন যেটা দিয়ে সুমনকে ব্যাখ্যা করা যাবে। তো এই 5টা গান আসলে কোন করবে সুমনের বায়োপিকে? এটা তো হবে না, 5টা দিয়ে হবে না, 50টা বললে আমি ট্রাই করি। না না, 50টা বললে তো সেটা তো আর পরিমিতি থাকলো না। এটাই তো মানে টাইট, একদম মানে কম্প্যাক্টনেস বজায় রেখে, যেটা 50টা 20টা ধরে তো সেটা তো এমনি ঝুলে যাবে। আচ্ছা, সো এই একদম এক্সট্রিম ইয়েতে যেখানে আপনি 5টা বেশি বাছাই করতেই পারবেন না, আচ্ছা, এই 5টা। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে টপ 5টা গান যদি আমার কে বাছতে বলা হয়, হ্যাঁ, এরকম, তাই না? যে আসলে সুমনের বায়োপিক হবে। যদি বায়োপিক হয় তাহলে তারা পপুলার হতে হবে, পপুলার জানি না, মানে যেটা দিয়ে সুমন কে ডিফাইন করা যাবে। ডিফাইন করা তো সুমনকে যদি আপনি ডিফাইন করতে চান এবং অনেক মানুষের সাথে আপনি রিচ করতে চান, তাহলে অবশ্যই তোমাকে চাই আসবে, হ্যাঁ, সাথে আসবে হচ্ছে জাতিস্বর,
2। তারপরে আরেকটা আসবে হচ্ছে হাল ছেড়ো না বন্ধু। তারপরে আরেকটা আসবে হচ্ছে আপনার পেট কাটি চাঁদিয়াল, এটা একটা অন্য রকমের গান। আর আমি আরেকটা একটু দেখি, একটু আর আমার সবচেয়ে একটা প্রিয় গানটা দিয়ে করি সুমনের, সেটা হচ্ছে যে আমার প্রেমের গান নামে ওনার একটা গান আছে, হ্যাঁ। অল টাইম মি। এখানে একটা তোমার জন্য লিখছি প্রেমের হ্যাঁ গান। তোমার জন্য লিখছি প্রেমের গান। সো এখানে একটা লাইন আছে যে বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে, বন্ধুর কাঁধে বিষণ্ণ মুখ ঘষে, কমলো কি ছেলেটার অভিমান, তোমার জন্য লিখছি প্রেমের গান। সো আপনি চিন্তা করে দেখেন যে দুইটা ফ্রেন্ড বসে আছে, খুব মানে বিষণ্ণ সে, একটা একজনের কাঁথার একজন কাঁধ দিয়ে আছে আর কি। সো এটা আমার ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট। এই গানটা আমার খুবই পছন্দ এবং এই গানটা দ্বারা প্রভাবিত ও পাগলা সানাইও আমার খুব পছন্দ। আমি নিজেও ওইটাতে প্রভাবিত একটা গান ইয়েতে পরবর্তীতে লিখছিলাম। আচ্ছা, এই গানটার ইয়েতে ওই যে ওই অংশটা আমার সবচেয়ে ভালো লাগে, যে ওই যে সব অভিমান আকাশের চেনা চেনা, হ্যাঁ হ্যাঁ সবার জন্য সুদিন কি আসবে না, উত্তর চেয়ে আকাশ পেতেছে কান, তোমার জন্য লিখছি প্রেমের গান। হ্যাঁ, ওই অংশটা আমার সবচেয়ে কি পছন্দ। দারুণ তাই না? হ্যাঁ আনবিলিভেবল, কিভাবে সম্ভব, কিভাবে পারে একটা মানুষ। হ্যাঁ। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার অনেক প্রিয় গান আছে তো, ঠিক আছে, যে আমাদের জন্য যে গানটা, এটার গানটা যে লাস্ট দুইটা স্টানজা, আমার মনে হয় যে এই লাস্ট দুইটা স্টানজার মতো এত দারুণ। তবে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার নিয়ে তার যে একটা গান আছে, এই টাইপ এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার নিয়ে এত চমৎকার গান আসলে বাংলা ভাষায় আছে কিনা কি আছে? চিল্কা লেকের ধারে, এটা ঠিক এক্সট্রা ম্যারিটাল গান না। এই জিনিসটার কনসেপ্টটা হচ্ছে এইরকম যে এটা এক্সট্রা ম্যারিটাল না, আসলে এখানে কোথাও এক্সট্রা ম্যারিটালের কথা নাই। জিনিসটা এরকম হচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল মানে হচ্ছে আপনার বিয়ে হয়েছে কিন্তু তারপরেও আপনার আরেকজনের সাথে সম্পর্ক, বরং এটা আপনি বলতে পারেন যে দুইজনের ভিতরে বিয়ে হয়নি কিন্তু তার ভিতরে সম্পর্ক। এটার কনসেপ্ট হচ্ছে এইরকম। আমি তো বললাম যে ছুটি নিয়েই হচ্ছে তার একটা পুরো অ্যালবাম ছিল। তো এইটা হলো যে দুইজন মানুষ হচ্ছে কোনো একটা ছুটিতে যেয়ে একটা রুমে মিট করেছে এবং তাদের ভেতরে আসলে আপনি কে আমি কে এইটার আসলে তাদের কোনো জানার কোনো দরকার নাই, ঠিক আছে। তারা শুধু ওই সময়টা প্রেম করেছে, দ্যাটস ইট, আর কিছু না, কোনো পিছুটান নাই এখানে, ঠিক আছে। হ্যাঁ, মানে এই টপিকে এত চমৎকার গান, তাই না? হ্যাঁ, আমি এই গানটা যতবার শুনি আমি খুবই হই, মানে খুবই অভিভূত হই যে এই টপিকেও এত চমৎকার গান লেখা সম্ভব। আচ্ছা, তো বাংলাদেশে এই যে সুমন, অঞ্জন, নচিকেতা, ওনাদের যে এইগুলো গানগুলো, এখন এই ঘরানার গান বাংলাদেশের শিল্পীরা গাইতে পারে না কেন? মানে এক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা যদি কুমার বিশ্বজিৎ, সঞ্জীব চৌধুরী এদেরকে যদি রেফারেন্স হিসেবে ধরি, ওনাদের গানগুলো ঠিক ওই স্টাইলে যায় না কেন? কি কারণ আসলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে সুমন হচ্ছে জাস্ট কন্টেম্পোরারি বলে, যে উনি আমাদের সমসাময়িক বলে, অথবা আমাদের পাশের দেশে আছে বলে আমরা মনে করছি যে সুমনের মতো করে আসলে গান লেখা সম্ভব, কিন্তু ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। এরকম ট্যালেন্ট আসলে জন্মায়নি, জন্মালে তো আসলে গেতো, জাস্ট আসেনি আর কি। এবং আপনি আসলে বাংলাদেশে কি এরকম কাউকে বের করতে পারবেন আসলে যে নিজেই আসলে গান লিখে এবং নিজেই গান গায়, সুর করে এবং খুব পপুলার হয়েছে? আমি তো সঞ্জীব চৌধুরী, ওনার তো গানের গলা ভয়ঙ্কর রকমের খারাপ, উইথ ডিউ রেসপেক্ট আর কি। হি ইজ অ্যান এক্সেপশনাল অ্যাক্টিভিস্ট। ওনার অনেক সুন্দর সুন্দর গানও আছে, কিন্তু মানে হি ইজ নট এ লাইক ভেরি গুড সিঙ্গার। আপনি গান করলে তো গানের গলা তো আমার কাছে ভালো লাগে না। আর সেটা যদি আপনি বলেন তাহলে তো খুব বেশি আপনার ওনার ক্রিয়েশন নাই। আইয়ুব বাচ্চু নিজেই নিজের গান লিখতেন, কতটা লিখেছেন আমি জানি না। ওনার গানের সুর মোস্ট ওনারই করা, কিন্তু কোনো কিছু তো ওনার লেখা না, কেউ একজন লিখে দিয়েছে। তারপর লিরিক ওনার কম লেখা, সুর ওনার করা। আচ্ছা, সো আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে আপনার মানে একদম ক্ষণজন্মাত কয়েকশো বছরে একজন দুইজন জন্মায়, তো এরকম হবে এটা আশা করা যায় না। কিন্তু তারপরেও কিছু হয়তো হতে পারতো, কেন হয় নাই আমি জানি না। তাহলে এইটা এই কারণে বলতেছি যে এই ধরনের মানুষ যেহেতু মানে মার্কেট পেয়ে গেছে, তাহলে আমাদের অডিয়েন্সদের রুচি নিয়ে আমরা যে এক ধরনের নাক সিটকাই যে আমাদের অডিয়েন্স উন্নত প্রোডাক্ট কনজিউম করতে পারে না, তো তাহলে সুমন ধরনের মানুষের মার্কেটে অ্যাকসেপ্টেন্স পেয়ে যাওয়া তো সেটা সাক্ষ্য দেয় না। তাহলে কি আমাদের ওই স্টেটমেন্টটা রং? অবশ্যই, অ্যাবসলিউটলি। আপনি মানে আপনার কাস্টমারকে কখনোই আন্ডার মাইন্ড করবেন না। আপনি যদি কোয়ালিটি প্রোডাক্ট দেন, কাস্টমাররা আপনার প্রোডাক্ট নিবেই। আমি তো গান শুনবো,
যদি কেউ এরকম গান গায়, আমি টাকা দিয়ে শুনবো, আমি তো আই এম উইলিং টু পে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এই থাকতো, মানে এখন তো গান হচ্ছে শোনা না, মানুষ দেখে হ্যাঁ। এবং কোনো কিছুর ডিউরেশন বেশি সময় থাকে না। তো সেক্ষেত্রে কবি সুমন টাইপ মানুষজন যদি এখন গান করতো, তারা কি সেই অ্যাকসেপ্টেন্সটা পাইতো, নাকি তারা ইয়েতে মানে টেকনোলজিহীনতার একটা সুযোগ পাইছে? এটা তো একটু বলা কঠিন, এটা একটু বলা কঠিন। So, আপনি বলতে চাচ্ছেন যে গানের সাথে মিউজিক ভিডিও সবসময় হচ্ছে কম্প্রাইজড অফ না হলে আসলে সেটা না, মানে এখন- ভিজুয়াল জিনিস না না, থাকলে? আমি বলতে চাচ্ছি যে এখন তো এত বেশি ক্রিয়েশন হয়, তো কোনো কিছু তো বেশিক্ষণ মনে থাকে না যদি সেটা একদম এক্সট্রিমলি ভিউটিও না হয়। তো আগে তো প্রোডাকশন কম হতো, যেখানে নানা জায়গায় বাস্তব একটা জিনিস টিকে যেত। So এখন তো টিকে থাকার মেকানিজমটা চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গা থেকে বললাম। বুঝতে পারছি। আমার কাছে আসলে এটা আনসার নাই, আপনি বলেন কি মনে হয়? আচ্ছা, সো আমি আজকের এই আপনার যে শোটা অলমোস্ট শেষের দিকে, আপনি আমাকে বেশ কয়েকবার বলছেন যে কবি সুমনের গান দিয়ে আপনি যে কোনো সিচুয়েশন ব্যাখ্যা করতে চান, পারেন। তো আমাদের এই শেষাংশটা ব্যাখ্যার জন্য আসলে কবি সুমনের কোন গানগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আপনার মনে হয়? একদম আমার এই প্রোগ্রামটা শেষ হবে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ঘরে, আর কোনটা? এইখানে হবে দেখা তোমার সঙ্গে একা। আর যদি আমি এভাবে দেখি যে বাবুল রেশোর পরে যে প্রায়োরিটি স্যাক্রিফাইস আবার নতুন করে শুরু করতেছি, এই সিচুয়েশনটাকে কবি সুমনের কোন গান দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন? হঠাৎ ফেরারি কোনো স্মৃতি কাঁদাবে। তো ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার সাথে নিশ্চয়ই সামনে এবং চেনা দুঃখ, চেনা সুখ, চেনা চেনা হাসি মুখ, চেনা আলো, চেনা অন্ধকার। তো ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার সাথে তো সব মিলে মানে আজকে এটা 5 নম্বর বা 6 নম্বর শো করে ফেললাম অলরেডি, সামনে আরো অনেকগুলো করবো। তো আপনার এই সুমন বিষয়ক যে আলাপ, এখানে অনেক কিছু আসলে আমি নিজেও জানতাম না, তো জানলাম, এটা ভালো লাগলো। তো আশা করি লোকজন যদি এটা দেখে তাদের জন্য এটা মিনিংফুল হবে। আমি আপনাকে আসলে কংগ্রেচুলেশন জানাতে চাই, কারণ হলো আপনি বাবুল রেশিও থেকে একটা নতুন এটা একটা সেকেন্ড একটা ইনিশিয়েটিভ হাতে নিলেন, এবং আই মাস্ট অ্যাডমায়ার যে হোয়াট ইউ আর ডুইং ইজ এ ট্রিমেন্ডাস ওয়ার্ক। সো আপনি আসলে যদি আপনার অনেক বেশি ভিউ না হয় এই প্রোগ্রামগুলোর, তারপরেও আপনি হাল ছেড়েন না। আরে তো বলেছে যে চিন্তা করতে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ যাবে জোরে, ঠিক আছে? তো হাল ছাড়া যাবে না। আই ট্রুলি বিলিভ যে আপনার এই কাজগুলো একসময় অনেক হ্যাঁ, মানে মানুষ আমার দেখবে। আমার ক্ষেত্রে সুমনের গানটা একটু রিফ্রেশ করতে হবে, কণ্ঠ ছাড়ার জোরের জায়গায় লিখতে হবে প্রশ্ন ছাড়ার জোরে। তো আপনি কণ্ঠই তো ছাড়ছেন, প্রশ্নও ছাড়বেন না, যাই হোক, ঠিক আছে। ঠিক আছে।